আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে এখানে লেখা আছে কি স্মার্টফোন, এটার সার্চ ভলিউম হচ্ছে কত মান্থলি হচ্ছে 10K, 10K থেকে 100K। তো এখানে হচ্ছে 10,000 থেকে 1 লক্ষ লোক মান্থলি সার্চ করে শুধু স্মার্টফোন লেখে। কোন লোকেশনে? এই লোকেশন কিন্তু আমরা সেট করে দিয়েছিলাম ইউএসএ তে, শুধু ইউনাইটেড স্টেটসে। ওকে, বুঝতে পারছেন সবাই? মান্থলি সার্চ ভলিউমটা বুঝতে জি পারছেন? ভাই, হ্যাঁ। জি ভাই, বুঝতে আর পেরেছি। এটার পুরো বুঝতে পারছি। কম্পিটিশন হচ্ছে হাই। মানে কি ওটার কম্পিটিশন হাই, ওই কিওয়ার্ডটা দিয়ে কম্পিটিশন হাই। তার মানে কি বুঝতে পারছেন? কম্পিটিশন হাই মানে কি বুঝতে পারছেন? মানে এখানে প্রতিযোগিতা অনেক বেশি, পারবো না নতুন অবস্থা, হ্যাঁ, এটা হচ্ছে এই এরকম কি? প্রতিযোগিতা না। আপনি যে প্রতিযোগিতা মনে করছেন যে গুগলের র্যাঙ্কিং এর প্রতিযোগিতা, মূলত এটা কিন্তু গুগলের কিওয়ার্ডের র্যাঙ্ক, হ্যাঁ কিওয়ার্ডের প্রতিযোগিতা এটা ঠিক আছে, কিন্তু এটা কিন্তু গুগলের র্যাঙ্কিং এর প্রতিযোগিতা না। এই কিওয়ার্ড প্ল্যানার টুলটা ইউজ করা হয় মূলত কি জন্য? এটা ইউজ করা হয় গুগলে পেইড মার্কেটিং এর জন্য, বা গুগলে অ্যাডওয়ার্ডে যারা অ্যাড রান করবে তাদের জন্য মূলত স্পেশালি এটা বানানো হয়েছে। এটা হাই দেখাচ্ছে কারণ এই কিওয়ার্ড নিয়ে অনেকেই কাজ করতেছে। হ্যাঁ কাজ করতেছে ঠিক আছে, কিন্তু কি জন্য কাজ করতেছে সেটা বলেন। মানুষ বেশি এই কিওয়ার্ডটা বেশি বেশি সার্চ করে, এই কিওয়ার্ডের আচ্ছা এই জন্য কিওয়ার্ডটা র্যাঙ্কিং এর জন্য, টাকা দিতে হয় আর কি। হ্যাঁ এটা হচ্ছে, আমি আপনাকে বলি দেন আপনারা সবাই বুঝতে পারবেন। অনেকেই হয়তো বা ঢুকছে মাথার মধ্যে একটু, আর একটু ঢুকে নেই। তো বলার পরে সব পুরোটাই ঢুকবে। আচ্ছা এখানে হচ্ছে, এখানে হাই বলতে এখানে হচ্ছে যখন এই যে স্মার্টফোন এটা নিয়ে, তো আমরা হচ্ছে এসইও এক্সপার্ট। আমরা এসইও নিয়ে কাজ করবো গুগলে র্যাঙ্কিং করানোর জন্য, মানে গুগলের ফার্স্ট পেজে আসার জন্য। আর এই প্ল্যানারের কাজ হচ্ছে এখানে কি দেখাচ্ছে, যে এই প্ল্যানারের কাজটা হচ্ছে যে কেউ যদি গুগলে অ্যাড রান করে, এই স্মার্টফোনটা যখন অ্যাড রান করবে তখন তার খরচ হবে বিডে বা পার ক্লিকে এত খরচ হবে। বুঝতে পারছেন? এত থেকে এত দিতে হবে মানে কি, এই কিওয়ার্ড নিয়ে অ্যাড রান করে অনেক বেশি, মানে হচ্ছে অ্যাড কম্পিটিশন এখানে। এটা এটা কিন্তু র্যাঙ্কিং কম্পিটিশন না। বুঝতে পারছেন সবাই? এটা হচ্ছে অ্যাড রান করার সময় বেশিরভাগ লোকে কি করে, এই কিওয়ার্ডটা দিয়ে অ্যাড রান করে, এই জন্য এটা এখানে হাই দেখানো হচ্ছে। আর এখানে যে কিওয়ার্ড গুলো থাকবে সেগুলো হচ্ছে কি এই কিওয়ার্ড দ্বারা মূলত কেউ অ্যাড রান করতে চায় না, বা অ্যাড রান করে সফল হয় না, যার জন্য এটা হচ্ছে কি কম্পিটিটর। এখন বুঝতে পারছেন? মানে কম্পিটিশন হচ্ছে এইখানে, এই কম্পিটিশনটা দেখানো হচ্ছে যে অ্যাড এর কম্পিটিশন। অ্যাড দেওয়ার সময় আপনি যখন অ্যাড দিবেন, দেন হচ্ছে এই কিওয়ার্ড দিয়ে যদি অ্যাড দেন তাহলে কি এই কিওয়ার্ডের আন্ডারে আপনার প্রায় অনেক অ্যাড শো করে, অনেকেই অ্যাড দেয়। সাপোজ এইখানে উদাহরণ দিই আমি একটা, এখানে হচ্ছে হোস্টিং হোস্টিং প্রোভাইডার। হ্যাঁ, এখন দেখেন এখানে কিন্তু কয়টা রেজাল্ট শো করতেছে। প্রথমে অ্যাড এর রেজাল্ট কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। এখন আপনার ফার্স্টে কিন্তু চারটার বেশি কিন্তু অ্যাড শো করে না গুগল। শো করে? অবশ্যই করে না। এখন দেখেন এই একই কিওয়ার্ড দিয়ে কিন্তু চারজনে অ্যাড দিছে, যার দরুন কি এই কিওয়ার্ড দিয়ে সার্চ করার সময় আমরা কি করলাম, এই চারজনের অ্যাড দেখতে পাইতেছি। বুঝতে পারছেন? সবাই কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, হ্যাঁ। হ্যাঁ এই ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ, এই কিওয়ার্ড দ্বারা চারজন অ্যাড দিছে, চারজনকে দেখানো যাচ্ছে। এখন হচ্ছে এই কিওয়ার্ডের যদি কম্পিটিটর বেশি হয় তাহলে কি মানে হাই দেখায় ওইখানে রিচার্জ করার সময়, যদি আপনাকে এইখানে যে হাই দেখাইছে ওই যে যদি আপনাকে হাই দেখায় তাহলে ভাববেন কি যে এই যে কিওয়ার্ডটা, সরি কোথায়, এই যে কিওয়ার্ডটা, এটা নিয়ে শুধু চারজনই দিচ্ছে না, এটা নিয়ে মিনিমাম হচ্ছে কি হাজার হাজার যে হোস্টিং প্রোভাইডার সাইট আছে তারা সবাই কি করতেছে, এই এক্স্যাক্টলি সেম কিওয়ার্ডটা দিয়ে কি করতেছে, যে যদি কেউ হোস্টিং প্রোভাইডার লিখে সার্চ করে দেন আমাকে দেখাও, আমাকে দেখাও। এখন সবাই দেখাচ্ছে যে আমাকে দেখাও, এ বলতেছে আমাকে দেখাও, এ বলতেছে আমাকে দেখাও, এ বলতেছে আমাকে দেখাও, এ বলতেছে আমাকে দেখাও। আরো 5,000 সাইট আছে যারা অ্যাড রান করে রাখছে, তারা সবাই বলতেছে যে আমাকে দেখাও ফার্স্টে। এখন গুগল কি করবে? সবাইকে তো দেখাইতে পারবে না, সার্চ করার সময় অবশ্যই সবাইকে দেখাইতে পারবে না। এখন হচ্ছে এইটার যে কম্পিটিশন সেটাকেই বলা হচ্ছে কি হাই কম্পিটিশন। সবাই বুঝতে পারছেন? স্যার, বুঝতে পারছি স্যার। কোনো কি উপায় নাই যে সবসময় টপ পেজে থাকবো, মানে অ্যাবসলিউট টপ পেজে? এইখানে আপনি অ্যাডে টপ পেজে থাকার জন্য সবসময়, হ্যাঁ, 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 আমি হ্যাঁ জানি, এইটা আমি গুগলকে দেখছি, আমার ক্লায়েন্ট সবসময় বলে যে তুমি আমার টপ পেজটা টপ পেজে রাখো। আমি পারি না, সেকেন্ড পেজে থাকে, থার্ড পেজে থাকে, মাঝে মাঝে টপ পেজে থাকে। মানে ওই যে আপনি অ্যাডট কিওয়ার্ড প্ল্যানারে আপনি রিসার্চ করে নিছেন এগুলা কিওয়ার্ড গুলা, যে জি কিওয়ার্ড গুলো ভাই, আমি দিছে? অলরেডি এই বিষয়ে কাজ করতেছি, একটা কোম্পানিতে অলরেডি আছি। ও আচ্ছা, মানে অ্যাডট নিয়ে কাজ করতেছেন অলরেডি, আপনি অ্যাড রান করছেন অলরেডি নাকি? মিনিমাম $1,000 উপরে আমি স্পেন্ড করে ফেলছি।
আচ্ছা, এটা হচ্ছে আপনার এখানে স্মার্টফোন, আপনি যে আপনার বায়াকে কিওয়ার্ড দিয়ে দিছে নাকি আপনি ওই কিওয়ার্ড গুলো ইউজ করতেছেন? উনি 3-4টা দিয়েছে, তারপরে আমি আরো 5-7টা বসে 15-20টার মতো করেছি। আচ্ছা, এটা এটা কোম্পানি কোন দেশের, বাংলাদেশের নাকি বাহিরের? হ্যাঁ, বাংলাদেশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে হচ্ছে স্মার্টফোন, আপনি এখানে দেখেন, এখানে হচ্ছে কি টপ টপ অফ পেজ বিড হাই রেঞ্জ, এখানে হচ্ছে কি টপ অফ পেজ বিড লো রেঞ্জ, মানে এটা এই কিওয়ার্ডের জন্য সর্বনিম্ন কত, সর্বনিম্ন হচ্ছে এত আর সর্বোচ্চ হচ্ছে এত। এখন যদি আপনি সর্বোচ্চটা দেন তাহলে সবসময় গুগল কি আমি করবে? আনলিমিটেড দিয়ে রাখছি স্যার, আমি আনলিমিটেড দিচ্ছি। আনলিমিটেড দিছেন? তারপরেও দেখা যায় মাঝে মাঝে নিচে পড়ে যায়। না না, মাঝে মধ্যে অবশ্যই নিচে পড়বেন, মাঝে মধ্যে অবশ্যই নিচে পড়তে হবে, কারণ আপনি যদি সবসময়, তো আপনাকে গুগল দেখাবে না, কারণ আপনার মতো আরো অনেক লোক আছে তারাও আনলিমিটেড দিয়ে রাখছে, জি বুঝতে জি জি, পারছেন? এরকম। তাহলে এটা গুগল অবশ্যই ফিল্টারই করবে, ফিল্টার করেই রাখবে সবসময়, আপনার এটা ফিল্টার করেই রাখবে। এখন আপনি করতে পারেন যে আপনার কাছে হচ্ছে এসিও যদি করেন, দেন হচ্ছে এটা ফার্স্ট পেজে রাখার হ্যাঁ, একটা। এসিও করা আছে অলরেডি, এসিও করছি, এসিও করে ফার্স্ট পেজেই আছে, সমস্যা নেই। আচ্ছা, বাংলাদেশে ফার্স্ট পেজ আনা তো খুব কঠিন বিষয় না। হ্যাঁ, একদম সহজ, ইজি। কিছু ব্যাকলিং করলেই হয় জায়গা মতো। আর কন্টেন্ট, আনকমন কিছু কন্টেন্ট দিলে ফার্স্ট পেজে আসা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে টার্গেট করে কাজ করা খুব সোজা, ইন্ডিয়াকে টার্গেট করলেও ভালো সোজা, কিন্তু মানে ইউরোপ যে কান্ট্রি গুলো আছে এগুলোতে সমস্যা হয় আর আর কি। আরেকটা কোশ্চেন করে নিই, যদি এই অ্যাডওয়ার্কের কোনো সিক্রেট বিষয় থাকে তাহলে স্যার প্লিজ বলবেন আমাদের, কারণ আমি এই বিষয়টা খুব ইন্টারেস্টিং। শিওর, সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখন আমাদের কাজ হচ্ছে কি এই হাইটা আমাদের দেখার কোনো প্রশ্ন আসে না, বা আমরা এই হাইটা দেখতে পারি যদি আমাদের এই যে কিওয়ার্ড গুলা, এই কিওয়ার্ডটা যদি হাই থাকে তাহলে হচ্ছে কি যে আমাদের ওয়েবসাইটের মধ্যে যখন আমরা এই কিওয়ার্ড নিয়ে কেউ সার্চ করে আমার ওয়েবসাইটে ঢুকলো আর এটার ভলিউম কম্পিটিশন হচ্ছে হাই, তার মানে কি আমার ওয়েবসাইটে যখন অ্যাডটা শো করবে এই অ্যাডে যদি কেউ ক্লিক করে তাহলে আমি সিপিসি বেশি পাবো, মানে কি এটা কম্পিটিশন বেশি, সবাই বেশি বেশি পে করতেছে এটার জন্য, বুঝতে পারছেন? তাহলে এই হাই কিওয়ার্ডটা নিয়ে কি করতে পারি, আমরা কাজ করতে পারি, মানে এটা হাই থাকলে আমাদের জন্য একটা ভালো প্লাস পয়েন্ট, মানে আমাদের ইনকাম বেশি হবে। এবং ওই হাই থাকলেই হবে না, এবং ওইটা যদি কম্পিটিশন হাই থাকে তাহলে আবার আমরা এটা ইউজ করতে পারবো। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার, জি বুঝতে পারছি। আচ্ছা, অনেকেই এখানে হচ্ছে যে এই সেম কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ শুরু করব। এখন এই সেম কিওয়ার্ডটার কম্পিটিশন হাই, এখানে কম্পিটিশন হাই দেখাচ্ছে, এটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কি, এটা নিয়ে যদি আমরা কন্টেন্ট লিখি তাহলে কি হবে যে এইটার যে কন্টেন্টটা এটাতে যখন কেউ ঢুকবে, ঢোকার পরে গুগল থেকে সার্চ করে যখন এটাতে সার্চ করবে, গুগলে করার পরে যখন আমার ওয়েবসাইটটা পাবে, আমার ওয়েবসাইট ঢুকবে, ঢোকার পরে যদি অ্যাডে ক্লিক করে তাহলে আমি টাকা বেশি পাবো গুগলের কাছ থেকে, কারণ এটা কম্পিটিশন হাই, সবাই বেশি পে করতেছে, যে বেশি করবে বেশি পে করবে তারটাই কিন্তু আপনার এখানে শো করবে, বুঝতে পারছেন? তাহলে আপনি এটা কম্পিটিশন নিয়ে কাজ করলে তাহলে কি আপনি সিপিসি বেশি পাবেন। এখন হচ্ছে এটা কম্পিটিশন হাই দেখে আপনি নিয়ে নিলেন, কিন্তু এটা আবার এটার র্যাঙ্কিং কম্পিটিশন বা গুগল যে র্যাঙ্কিং কম্পিটিশন সেটা অনেক হাই, তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন। এটা হাই থাক বা আপনার গুগল কম্পিটিশনটা লাগবে কি মিডিয়াম বা লো, দেন আপনি এটা নিয়ে কাজ করতে পারেন, তাহলে আপনার কি হবে, এটা আপনি এখান থেকে ভালো প্রফিট বা আপনি র্যাঙ্ক করাতে পারবেন এবং প্রফিট জেনারেট করতে পারবেন। তাহলে আমাদের সিপিসি কম্পিটিশন হাই থাকতে হবে আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, তারপরে হচ্ছে আমাদের গুগল র্যাঙ্কিং কম্পিটিশন কি কি থাকতে হবে, ল থাকতে হবে, যাতে আমরা সহজে কি করতে পারি, র্যাঙ্ক র্যাঙ্ক করতে পারি। ওকে। আর আপনারা অ্যাডওয়ার্ডে যখন কাজ করবেন, তারপর হচ্ছে সেই জন্য আপনারা যদি বাইরে যদি বলে যে হাই কম্পিটিটর কিওয়ার্ড নিয়ে কাজ করেন, আমার টাকার কোনো সমস্যা নেই, তাহলে আপনি হাই কম্পিটিটর দিবেন। আর না হয়তো কি কিছু ল কম্পিটিটর, কিছু মিডিয়াম কম্পিটিটর এবং কিছু হাই কম্পিটিটর এরকম কিওয়ার্ড আপনাকে এখানে খুঁজে নিতে হবে, বুঝতে পারছেন? আপনাকে কিওয়ার্ড খোঁজার জন্য অবশ্যই কি করতে হবে, আপনি আরো কিছু ওয়েবসাইট আছে যেমন হচ্ছে বাইরে যে সার্ভিস থাকবে সেই সার্ভিস রিলেটেড ওয়েবসাইট গুলো খুঁজে বের করবেন, দেন ওই যে কিওয়ার্ড প্লেনে যখন ঢোকার আগে আমরা ইউআরএল দিছিলাম না, সেখানে ইউআরএলটা দিয়ে দিবেন, ইউআরএলটা দিয়ে দিলে এই যে ইউআরএলটা আপনি এখানে দিয়ে দিবেন, ইউআরএলটা দেওয়ার পরে এই যে ফিল্টার রেজাল্টে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে ওই রিলেটেড কিওয়ার্ড গুলো এখানে শো করবে, এখান থেকে আপনি কিওয়ার্ড গুলো নিয়ে নেবেন, বুঝতে পারছেন? ভাই আমি তো কিওয়ার্ড একটা দেবো না, আমি তো অনেকটি দেবো না। হ্যাঁ, অনেকটি কিওয়ার্ডে তো আপনি নিবেন। এখানে হচ্ছে আপনি এই কিওয়ার্ডটা সিলেক্ট করেন, তারপর এটা সিলেক্ট করেন, তারপর হচ্ছে এটা সিলেক্ট করেন, তারপর হচ্ছে এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করেন, আপনি সবগুলো কিওয়ার্ড সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে নিয়ে যাবেন। আচ্ছা, তাই আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছি, আমরা স্মার্টফোন নিয়ে লেখালেখি করব। এখানে হচ্ছে এখানে দেখেন
প্রত্যেকটা কিওয়ার্ড আমরা দেখি যে কোনটার সার্চ ভলিউম কি। স্মার্টফোন, এটার সার্চ ভলিউম এত, তারপর হচ্ছে এটার বিট, দুইটা বিট দেখাচ্ছে, লো এবং হাই হাই। তারপর হচ্ছে নিউ স্মার্টফোন, এটার মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 1K এবং হচ্ছে 10K, মানে 1,000 থেকে 10,000-এর ভিতরে লোক কি করে মান্থলি সার্চ করে। এবং এটা কম্পিটিশন হাই আছে, এবং এটা বিডের যে অ্যামাউন্টটা সেটাও ভালো মোটামুটি। তারপর হচ্ছে এখানে আছে স্মার্ট ফ্লিপ ফোন। আচ্ছা, ফ্লিপ ফোন এটা হচ্ছে কি আলাদা একটা নিশ। ফ্লিপ ফোন মানে নিশ, সরি, নিশ তো একটাই, স্মার্টফোন, এবং এটা হচ্ছে ফোনে হচ্ছে আরেকটা ফোন। এখানে হচ্ছে আপনি নির্দিষ্ট একটা ফোন নিয়ে লিখতেছেন। আর এখানে হচ্ছে নোকিয়া স্মার্টফোন, এটা হচ্ছে স্মার্ট মোবাইল ফোন, এটা হচ্ছে লেটেস্ট স্মার্টফোন, যেটা হচ্ছে আমরা সার্চ করছিলাম। এটা হচ্ছে 100 থেকে 1,000, 100 থেকে 1,000 লোক এটা সার্চ করে। এখন আপনাকে এইখান থেকে আপনি কিওয়ার্ডের আইডিয়া গুলো নিতে পারেন যে আসলে আমি কি কি কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারি। এখানে হচ্ছে সাপোজ আমি এখান থেকে একটা কিওয়ার্ড নিলাম, সেটা হচ্ছে কি স্মার্ট স্পিচ ফিচার ফোন। আর এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড। তারপরে হচ্ছে নোকিয়া স্মার্টফোন নিতে পারি, এটা হচ্ছে আমার আরেকটা কিওয়ার্ড। তারপরে হচ্ছে এখানে হচ্ছে স্মার্ট ফ্লিপ ফোন, এটা হচ্ছে আমার আরেকটা কিওয়ার্ড। তারপরে এলজি স্মার্টফোন, এটা হচ্ছে আমার আরেকটা কিওয়ার্ড। আরেকটা হচ্ছে এখানে, আচ্ছা থাক, আমরা এই পাঁচটা নিছি না চারটা নিছি, চারটা নিছি। সাপোজ আমরা এই চারটা কিওয়ার্ড নিলাম এখানে। এগুলা আমরা হচ্ছে আমাদের টার্গেট কিওয়ার্ড, যে এগুলা লিখে যদি কেউ সার্চ করে তাহলে যাতে আমরা যে কন্টেন্টটা লিখবো সেটা যেন ফার্স্টে চলে আসে। আমরা এই টার্গেট করে কি, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া জি শুনতে ভাইয়া, পাচ্ছি। শোনা যাচ্ছে। আচ্ছা, জি ভাইয়া। এখানে আমরা কি করলাম, চারটা কিওয়ার্ড নিলাম এখান থেকে, যে এই চারটা কিওয়ার্ড নিয়ে মোটামুটি আমরা কাজ করব। এখন জি হচ্ছে ভাইয়া, শোনা যাচ্ছে। এই চারটা কিওয়ার্ড নেওয়ার পরে কিন্তু আমাদের কাজ শেষ না। এখানে হচ্ছে এখন এই চারটা কিওয়ার্ডের কম্পিটিশন গুলো দেখতে হবে, যে র্যাঙ্কিং কম্পিটিশন কি। এখন ওই র্যাঙ্কিং কম্পিটিশন দেখার জন্য আপনি গুগলে যাবেন। সাপোজ আমি সবগুলো কেটে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশন আমরা ইউজ করব, সেটা হচ্ছে দেখে নিন। এসিও কক আছে আমার এখানে। তারপর হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার। আমরা ওই যে পিকনিক মুডে আছি তো ওইখানে মনে হয় আসে। কি কি কিছু বললেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের এটা হচ্ছে আমরা স্মার্ট ফিচার ফোন, এটা লিখে আমরা সার্চ করলাম গুগলে। এখন এটা সার্চ করার পরে যেখানে একটা অপশন আসার কথা, কতগুলো রেজাল্ট শো করতেছে সেটা কেন আসে না। আচ্ছা, এটা লিখে ইউএসএ তে সার্চ করে, এটা আমার একটা এক্সটেনশন অ্যাড করা আছে, সেটা দিয়ে দেখাচ্ছে ভলিউমটা। আমরা কিন্তু এক্স্যাক্টলি গুগল থেকে কিন্তু এই ভলিউমটা দেখছি অলরেডি, তাই না? সেটা হচ্ছে স্মার্ট ফিচার ফোন 10 থেকে 100 জন লোক কি করে সার্চ করে মান্থলি এভারেজ। আর এটা হচ্ছে, আর এখানে দেখা যাচ্ছে কত, 390 জন লোক সার্চ করে। তার মানে হচ্ছে এটা শুধু ইউএস এর জন্য। তাহলে এই ফোনটা নিয়ে কিন্তু অনেকেই সার্চ করে। শুধু ইউএস এ যদি এতজন সার্চ করে, তো সারা বিশ্বে আরো অনেকগুলো কান্ট্রি আছে, সেই কান্ট্রি গুলো মিলে কিন্তু মোটামুটি একটা ভালো সার্চ ভ্যালু হবে। সবাই কি বুঝতে পারছেন? তো এটা নিয়ে সার্চ করে এতজন লোক। এখন কথা হচ্ছে যে এটা নিয়ে আসলে কতগুলো, সাপোজ এটা একটা ওয়েবসাইট, এটার মধ্যে এখানে তো রেজাল্টটা দেখানোর কথা। আচ্ছা, এখানে দেখেন আপনি, আমরা কি করলাম,
আমরা এটা নিয়ে সার্চ করলাম, সার্চ করার পরে আমরা যে টপ 10 যে 10টা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট গুলো দেখবো যে তারা কি কারণে তারা এই ফার্স্টে র্যাঙ্কে আসছে। সাপোজ আমরা একটা ওয়েবসাইট ওপেন করলাম, তারপরে হচ্ছে এটা ওপেন করলাম, তারপরে হচ্ছে এটা ওপেন করলাম, তারপরে হচ্ছে এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, আমরা 5টা ওয়েবসাইট ওপেন করলাম। 5টা ওয়েবসাইট ওপেন করার পর তাদের কন্টেন্ট গুলো দেখবো, তাদের কন্টেন্ট কোয়ালিটিটা দেখবো যে তারা কেন ফার্স্টে চলে আসছে। এখন দেখেন এই যে তার কন্টেন্ট, তার কন্টেন্টে কি লিখছে, স্মার্ট ফিচার ফোন, এই কথাটা কিন্তু তার কন্টেন্টের টাইটেলে আছে, দেখতে পাচ্ছেন? সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, কে কে ঘুমাইতেছেন সারাদিন? সমস্যা নাই স্যার। পানি খেতে যেতে হবে। ভাই, ঘুমাই না। আচ্ছা আচ্ছা ভাই ঘুমাই না ভাইয়া, ক্লাস করতেছি। আচ্ছা, ইয়েস দেন, সবাই ইয়েস দেন, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, সে ফার্স্টে চলে আসছে, তার কিন্তু এখানে কন্টেন্ট লেন্থটা কি আছে, কম আছে এখানে। তার মানে হচ্ছে আমি যদি কন্টেন্ট একটু বাড়িয়ে লিখি তাহলে আমার এই গুগলে ফার্স্ট পেজে তার মতো আসার একটা পসিবিলিটি আছে। কিন্তু আপনি কন্টেন্ট বড় করে লিখলে কিন্তু ফার্স্ট পেজে চলে আসতে পারবেন না। কিন্তু যেহেতু ওর যেহেতু কন্টেন্টটা কম আছে, তার মানে কি আমি একটা আশা করতে পারি যে সে যেহেতু কন্টেন্ট কম নিয়ে আসতে পারছে, তাহলে আমি কন্টেন্ট বেশি লিখলে আমার একটা আসার পসিবিলিটি থাকবে এখানে, বা আমার ফার্স্ট পেজে চলে আসার একটা পসিবিলিটি থাকবে। তারপর হচ্ছে এই ওয়েবসাইটটা দেখি, এই ওয়েবসাইটের মধ্যে দেখেন অনেকগুলা কন্টেন্ট বলতে এখানে, হ্যাঁ অনেকগুলা, এটা ই কমার্স ওয়েবসাইট মেবি, নাকি ই কমার্স, না ই কমার্স না, মূলত এটা হচ্ছে ব্লগই, ব্লগ প্রোডাক্ট, দুটোই আছে, ই কমার্স সিস্টেম আছে, ব্লগ সিস্টেম আছে, দুটোই আছে। আচ্ছা, এখানে হচ্ছে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে, কিন্তু তার এখানে সে ফার্স্ট পেজ চলে আসছে, এসইও করছে, তার এখানে প্রোডাক্ট আরো লোড হচ্ছে, এটা একটা ভালো সাইট। আচ্ছা, তারপর হচ্ছে এই সাইট, এই সাইটের মধ্যে মোটামুটি কন্টেন্ট কিন্তু ভালো, অনেক কন্টেন্ট আছে। আচ্ছা, তার এখানে অনেক কন্টেন্ট বেশি। তারপর হচ্ছে এই সাইট, এই সাইটের মধ্যে অনেক কন্টেন্ট আছে, কন্টেন্ট লোড হচ্ছে আরো, তার মানে এটার মধ্যে অনেকগুলো কন্টেন্ট আছে, তার মানে হচ্ছে এগুলো কম্পিটিশন অনেক বেশি, মানে হচ্ছে এদের কন্টেন্ট কোয়ালিটি অনেক ভালো, মানে এই প্রত্যেকটা সাইটের কন্টেন্ট কোয়ালিটি অনেক ভালো, যার ধরুন কি তারা ফার্স্ট পেজে চলে আসছে। এখন আপনি যদি সেম কিওয়ার্ড গুলো নিয়ে কাজ শুরু করেন তাহলে কি হবে, আমরা কিন্তু ফার্স্ট পেজে সহজে আসতে পারবো না। সবাই বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে এরকম কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যে, আচ্ছা, আরেকটা কি হলো, আরেকটা সিস্টেম হলো, এখানে দেখেন এই একটা সাইটের কিন্তু দুইটা লিংক ফার্স্ট পেজে চলে আসছে, এখানে একবার শো করতেছে, তারপর হচ্ছে এখানে আরেকবার শো করতেছে। তার মানে কি একটা ওয়েবসাইট কিন্তু একটা ওয়েবসাইটের দুইটা লিংক ফার্স্ট পেজে চলে আসছে, সেম কন্টেন্ট না, আলাদা আলাদা কন্টেন্ট, দুইটা কন্টেন্টের জন্য দুইটা লিংক, এই কিওয়ার্ড দিয়ে তারা তার দুইটা লিংক, মানে একটা ওয়েবসাইটের দুইটা লিংক শো করতেছে, ফার্স্টে এবং লাস্টে, তারা হচ্ছে অনেক ভালো এসইও করছে। আচ্ছা, এখানে দেখেন এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টের লিংক এখানে হচ্ছে কি ব্যাক লিংক, মানে অন্য কোনো সাইট থেকে লিংক নিছে আর কি তারা, হচ্ছে যেমন এই সাইটের মধ্যে দেখেন এখানে একটা, এখানে ক্লিক করলে কোথায় চলে যাবে, উইকিপিডিয়া, এখানে ক্লিক করলে কোথায় চলে যাবে, উইকিপিডিয়া। তার মানে উইকিপিডিয়ার মধ্যে এই সাইটে যে ইনফরমেশন গুলো আছে, এই মানে এই কন্টেন্ট রিলেটেড ইনফরমেশন গুলো যেগুলো আছে, সেই তারা কি করছে, ওই উইকিপিডিয়াকে ব্যাকলিংক দিচ্ছে। সেম কাজটাই হচ্ছে কি অন্য কোনো সাইট থেকে, এই যে সাইট, এই সাইটের লিঙ্কটা অন্য কোনো সাইটে সেম সেম সিস্টেমে ওইখানে অ্যাড করা আছে, যার দরুন কি এখানে দেখাচ্ছে কি তাদের ব্যাকলিঙ্ক তিনটা দেখাচ্ছে, অবশ্যই তিনটা ব্যাকলিঙ্ক না, এটা যেহেতু আমরা ফ্রিতে ইউজ করতেছি যার জন্য অনেকগুলো কম বেশি এরকম দেখাবে, যেখানে আমরা একটা মিনিমাম আইডিয়া নিতে পারবো এখান থেকে যে আসলে তার ব্যাকলিঙ্ক কয়টা হতে পারে। ওকে, তো এই পেজটার জন্য শুধু তিনটা ব্যাকলিঙ্ক আছে, এবং তার কন্টেন্ট কোয়ালিটি ভালো হওয়াতেই কিন্তু সে এখানে চলে আসছে, এবং তার কন্টেন্ট গুলো হচ্ছে ইউনিক। এই ছবিটা অবশ্যই সে কপি করে নেয়, ছবিটা সে তৈরি করছে। তারপর হচ্ছে এখানে যে ছবিটা আছে সে এটা অবশ্যই কপি করে নাই কোথা থেকে, সে নিজের একটা ছবি তৈরি করছে। তারপর হচ্ছে এখানে আরেকটা ছবি আছে, এটাও সে অবশ্যই নিজে তৈরি করছে। তারপর হচ্ছে এখানে আরেকটা কন্টেন্ট, এটাও সে নিজে তৈরি করছে। এখানে যে কন্টেন্ট গুলো আছে সবগুলো হচ্ছে ইউনিক কন্টেন্ট। আপনি নিজে যদি একটা ইউনিক কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনার এটা র্যাঙ্কে আসবে। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখন কথা হচ্ছে যে আমাদেরকে কন্টেন্ট কন্টেন্ট লিখতে হবে, এবং কন্টেন্টটা ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে। ইউনিক কন্টেন্ট তৈরি করার আগে অবশ্যই আমাকে কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে যে আমরা কোন কিওয়ার্ড নিয়ে কাজ করব। এখন আরেকটা কথা হচ্ছে যে আপনি যতই কিওয়ার্ড ব্লগিং এর জন্য যতই কিওয়ার্ড রিসার্চ করেন বা অনেক কিছু করেন, হাবিজাবি অনেক কিছু করেন, দেখবেন আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন সেই কিওয়ার্ড নিয়ে আপনার এটা র্যাঙ্ক হচ্ছে না।
কিন্তু আপনার এই সেম কন্টেন্টটা অন্য একটা কিওয়ার্ড দিয়ে অটোমেটিক র্যাঙ্ক হয়ে গেছে, যেটা আপনি কোনো কাজই করেন নাই। কারণ একটা সময় ছিল কি, মানুষ সবাই অনেক কিওয়ার্ড রিসার্চ করতো, ব্যাকলিঙ্ক করতো, তারপর হচ্ছে অনেক কিছু করতো, করার পরে কি হতো যে এটা সে কিওয়ার্ড ধরে ধরে ব্যাকলিঙ্ক করতো, কিওয়ার্ড ধরে ধরে অ্যাঙ্কর লিঙ্ক তৈরি করতো। মানে অ্যাঙ্কর লিঙ্ক হচ্ছে কি এসইও একটা পার্ট, বা লিঙ্ক করার সময় যে টেক্সটটা ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। এটা হচ্ছে কি অঙ্কর অ্যাঙ্কর টেক্সট, এখানে যে টেক্সটটা আছে ফিচার ফোন, এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। আচ্ছা, এখন এই অ্যাঙ্কর টেক্সট ইউজ করতো যাতে এই ফিচার ফোন লিখে সার্চ দিলে আমার ওয়েবসাইটটা পাওয়া যায়। তো এরকম অনেক কিছু করার পরে কিন্তু সহজে র্যাঙ্কে চলে আসতো। এখন গুগল অনেক কিছু আপডেট করে ফেলছে, গুগলে অনেক আপডেট চলে আসছে, তারা বুঝতে পারছে যে ব্যাকলিং করলে শুধু আমরা কি করবো, র্যাঙ্ক দিব না, আমাদের যে একজ্যাক্ট কন্টেন্টটা সেটাকে র্যাঙ্ক দিব। যেটার মধ্যে হচ্ছে কি, আপনি একজন ভিজিটর, সাপোজ আপনি একজন ভিজিটর, আপনি এখানে সার্চ করছেন স্মার্ট ফিচার ফোন সম্পর্কে জানার জন্য। এখন যদি আপনার এখানে স্মার্ট ফিচার ফোন না এসে অন্য কোনো একটা ফোনে এসে ফোন চলে আসে, বা অন্য কোনো ফোনের ইনফরমেশন চলে আসে, তাহলে কি আপনি আস্তে আস্তে কি করবেন, গুগল ইউজ করে ছেড়ে দেবেন যে গুগলে সঠিক ইনফরমেশন পাওয়া যায় না? বলবেন না? অবশ্যই বলবেন। তাহলে গুগলের দায়িত্ব কি? গুগলের দায়িত্ব হলো, বা গুগলের কাজ হলো, যাতে আমার এখান থেকে কোনো ভিজিটর চলে না যায়, বা আমাকে যাতে কেউ অপছন্দ কেউ না করে, তাহলে কি করতে হবে আমাকে, অবশ্যই আমাকে সে যা খুঁজছে তার ইনফরমেশন গুলো শুধু দিতে হবে, একজ্যাক্ট ইনফরমেশন, সঠিক ইনফরমেশন যেগুলো আছে সেগুলো দিতে হবে। এখন হচ্ছে কি, আপনার কাজটা হবে যাতে আপনি যা ইনফরমেশন দেন সেগুলো হচ্ছে একজ্যাক্ট ইনফরমেশন থাকবে। এই ইনফরমেশন গুলো আপনি যখন দিবেন তখন দেখবেন আপনি ব্যাকলিঙ্ক করছেন না, বা এক দুইটা ব্যাকলিঙ্ক, পাঁচটা ব্যাকলিঙ্ক করছেন কোনো জায়গা থেকে, ওই ব্যাকলিঙ্ক ছাড়াই আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করে ফেলবে, বা আপনার ওয়েবসাইটটার মধ্যে ভিজিটর চলে আসবে গুগল থেকে, অটোমেটিক র্যাঙ্ক করবে অনেক কিওয়ার্ড দ্বারা। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। এখানে কি, ভাইয়া ব্যাকলিংটা কি? জি ব্যাকলিংটা কি? হ্যাঁ, ব্যাকলিংটা আমরা অফ পেজেস এর মধ্যে শিখবো। যা ব্যাকলিংটা হচ্ছে, আমি একটা কিন্তু বললাম, আমি দেখাইলাম কিন্তু মাত্র ব্যাকলিংটা কি মূলত। এখানে দেখেন, এখানে হচ্ছে এই, এটা হচ্ছে কি, এখানে একটা লিংক দেওয়া আছে দেখছেন, এখানে নিয়ে যাওয়ার পর হাতের মতো আইকনে চলে আসছে না, এখানে ক্লিক করলে কিন্তু একটা অন্য ওয়েবসাইটে চলে যাচ্ছে। এই যে আমরা আরেকটা উইকিপিডিয়াতে চলে আসলাম, আসলাম কি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জি এই ভাইয়া। যে এই উইকিপিডিয়ার জন্য এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাই হচ্ছে কি ব্যাকলিঙ্ক, মানে কি অন্য জায়গায় চলে যাবে, অন্য কোথাও চলে যাবে, এটা হচ্ছে ব্যাকলিঙ্ক। মানে উইকিপিডিয়ার জন্য এটা হচ্ছে ব্যাকলিঙ্ক। এটা কার ব্যাকলিঙ্ক? এটা হচ্ছে উইকিপিডিয়ার ব্যাকলিঙ্ক। এবং এ দিল কি, ও উইকিপিডিয়াকে একটা ব্যাকলিঙ্ক দিছে, বুঝছেন? জি ভাইয়া। হ্যাঁ, ওইটাই। ওই দিন যখন আমরা লিঙ্ক তৈরি করছিলাম না, এই যে ক্লিক, ব্যাকলিংটা হবে আগে। জি মানে এডিটের সময় আমরা লিংক করে দিচ্ছিলাম, যে যেমন ফেসবুকে লিংক করা যায় ব্লগ স্পট থেকে, ওই ব্যাপারটা এখানে করছি। হ্যাঁ হ্যাঁ, এরকম। এখন আপনাকে কি করতে হবে, আপনাকেও আপনার ওয়েবসাইট থেকে এমন কাউকে লিঙ্ক দিতে হবে যে হচ্ছে কি ট্রাস্টেড একটা সাইট, এবং বুঝাইতে হবে যে ওই সাইটকে রেফার করতেছেন আপনি, কারণ কি, এখন দেখেন আপনি হচ্ছেন, সাপোজ আপনি একজন লোক, এখন আপনার আপনি রেফার করেন কাকে, সকল এমপি মন্ত্রীর সাথে আপনার সম্পর্ক আছে, তার মানে কি আপনি যাই করেন না কেন আপনার কিন্তু একটা পাওয়ার থাকবে। বাংলাদেশে যত এমপি আছে, মন্ত্রী আছে, সবার সাথে কি আপনি আপনি আপনার সম্পর্ক আছে, তার মানে কি আপনি একজন পাওয়ারফুল লোক। সেম ওয়েতে যখন আপনার ওয়েবসাইটটা, আপনার একটা ওয়েবসাইট, সেটা যখন একটা ভালো ভালো ওয়েবসাইটের সাথে কানেকশন থাকবে, তার মানে কি গুগল মনে করবে যে এটা একটা পাওয়ারফুল ওয়েবসাইট, মানে এটা আমাদের ভালো ইনফরমেশন আছে, যেহেতু সে কি করছে, তাদের সম্পর্ক হচ্ছে অন্য সাইট থেকে। আর ব্যাকলিং মানে কি, এক সাইটের সাথে আরেক সাইটের সম্পর্ক। সবাই বুঝতে জি পারছেন? জি ভাইয়া। তার মানে আপনার ওয়েবসাইটে যখন র্যাঙ্ক করাতে হবে, তাহলে অবশ্যই আপনাকে এইরকম সাইটগুলো থেকে ব্যাকলিং পাইতে হবে। বুঝতে আচ্ছা পারছেন? ভাইয়া, জি ভাইয়া ওই যে ফিচার ফোনের যে লিঙ্কটা দেখাইলেন, এটা তো হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, তাই না? এক্সটার্নাল লিঙ্কও কি আপনার এসইও তে হেল্প করে? হ্যাঁ হ্যাঁ, র্যাঙ্ক পেতে অবশ্যই হেল্প করে? অবশ্যই অবশ্যই আপনাকে এক্সটার্নাল লিংক থাকতে হবে। আপনি যখন ইউএসটিসি ইউজ করবেন, দেন আপনাকে আপনি আপনার ব্লগে যখন এই ওয়ার্ডপ্রেস যখন ব্লগ করবেন, তখন আপনার একটা প্লাগইন ইউজ করবে, ইউএসটিসিও। এটার মধ্যে আপনি এসইও করবেন কিভাবে, সে সব গাইডলাইন দিবে, আপনি জাস্ট আপনি টিক করে দিবেন, দেখবেন ওখানে আপনাকে সাজেস্ট করতেছে যে এটা করেন এটা করেন। আপনি যদি এই যে এক্সটার্নাল লিংক না দেন, তাহলে আপনার সে আপনাকে এসইও 100% কমপ্লিট দেখাবে না। আপনাকে অবশ্যই এক্সটার্নাল লিংক অবশ্যই দিতে হবে। আপনি আপনি যে স্বয়ংসম্পূর্ণ ইনফরমেশন দিতে পারছেন সেটা তো ভালো কথা, কিন্তু আপনাকে অবশ্যই এক্সটার্নাল কোনো একটা লিংক দিতে হবে, এবং ইন্টারনাল লিংক করতে হবে আপনার এই সাইটের মধ্যে, তারপর হচ্ছে এক্সটার্নাল লিংক করতে হবে। এক্সটার্নাল লিংক মানে হচ্ছে যেটা চলে যায়, আর হচ্ছে ইন্টারনাল লিংক হচ্ছে যেটা ভিতরেই থাকবে আর কি, এখানে ক্লিক করার পর আপনার সাইটে লোড হবে। আর এটা হচ্ছে এক্সটার্নাল লিংক, যেটা হচ্ছে অন্য সাইটে চলে যায়। সবাই বুঝতে পারছেন? জি। ওকে, ভাইয়া। আমরা অন পেজ অফ পেজ নিয়ে এসইও এর কাজ আছে, সেটা হচ্ছে আমরা নেক্সটে শিখবো। ওকে, আমাদের ব্লগ করা হলে আমরা প্র্যাকটিক্যালি এসইও এর কাজ করব, এবং আস্তে আস্তে আমরা আশা করি যে কারো কারো ব্লগ অবশ্যই ফার্স্ট পেজে চলে আসবে। কন্টেন্ট যদি ভালো হয় অবশ্যই ফার্স্ট পেজে চলে আসবে কিছু কিছু কন্টেন্ট। ওকে,
দেখেন তার কন্টেন্ট কোয়ালিটি, মূলত আমাদের বিষয়টা হচ্ছে এখানে কি কন্টেন্ট কোয়ালিটিটা ভালো করতে হবে। কন্টেন্ট কোয়ালিটি ভালো করে লিখতে পারলেই আমরা ফার্স্ট পেজে চলে আসতে পারবো। এখন এখানে আমরা কিওয়ার্ড প্ল্যানারে ছিলাম, কিওয়ার্ড প্ল্যানারটা কোথায়? ব্লগে কি আমরা প্রতিদিন একটা করে কন্টেন্ট পোস্ট করব? হ্যাঁ অবশ্যই একটা করে কন্টেন্ট পোস্ট করবেন ব্লগে। আচ্ছা এখন হচ্ছে যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে এখানে একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ জি বলেন। আমি ব্লগে যদি পাবলিশ করি তাহলে ফেসবুকেও সেটা পোস্ট হয়ে যাবে, এরকম কি কোনো সিস্টেম হবে? হ্যাঁ হ্যাঁ সিস্টেম হ্যাঁ আছে? হ্যাঁ ওইটা করতে পারবেন। ওয়ার্ডপ্রেসের আমি সাথে ব্লগে আপনি পাবলিশ করবো কিন্তু ফেসবুকেও আমার শো করবে। হ্যাঁ অবশ্যই করবে, আপনার পোস্ট অটোমেটিক ফেসবুকে চলে যাবে, ফেসবুকে শেয়ার হয়ে যাবে আপনার পেজের মধ্যে, করতে পারবেন। এটা কিভাবে একটু দেখেন। এটা নিয়ে কিন্তু আপনাদের ক্লাস আছে, নেক্সট ক্লাস আছে, আপনি ওটা আমরা দেখাবো, ওটা সবকিছু দেখবেন, সমস্যা নেই, আস্তে আস্তে দেখেন। মানে অগ্রিম প্রশ্ন করে ফেলেছি তাহলে। হ্যাঁ অবশ্যই অগ্রিম করে ফেলছেন, তো সমস্যা নেই, ওইটা নিয়ে নেক্সট আপনাদের ক্লাস দেখানো হবে। ওই যে সোশ্যাল মিডিয়া, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেট হিসেবে যখন কাজ করবেন তখন কিন্তু ওই ব্লগ এটা সেট আপ করতে হবে, কারো ওয়েবসাইটের মধ্যে, বাইরের ওয়েবসাইটের মধ্যে এটা সেট আপ করতে হবে। আচ্ছা এখানে হচ্ছে আমরা আচ্ছা এখন এই কিওয়ার্ড গুলো কিন্তু সবগুলাই মোটামুটি কমপ্লিট, এটা আমাকে রিসার্চ করতে হবে না, কারণ এটা আপনি দেখলেই বুঝতে পারেন যে এই কিওয়ার্ড নিয়ে অবশ্যই সবাই কাজ করবে। ওকে, তো এই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব না, আমরা এরকম কিছু কিওয়ার্ড এখন খুঁজে বের করব যেগুলো নিয়ে কি করতে পারবো, আমরা খুব সহজেই র্যাঙ্ক করতে পারবো। এটা হচ্ছে কি লং টেল কিওয়ার্ড, মানে হচ্ছে লম্বা কিওয়ার্ড থাকবে, লম্বা কিওয়ার্ড নিয়ে সার্চ করবেন যাতে আমার ওয়েবসাইটে ফার্স্ট পেজে চলে আসে কেউ ওই কিওয়ার্ড গুলো সার্চ দিলে। তাহলে আমরা সেই লং টেল কিওয়ার্ড গুলো কিভাবে খুঁজে বার করবেন সেটাই এখন দেখবো। আচ্ছা সাপোজ এটা হচ্ছে গুগলে ঢুকলাম, ঢোকার পরে আমি এই যে লিখলাম কি ফিচার স্মার্টফোন, এখন দেখেন আমাকে কিন্তু এখানে গুগল কিছু সাজেস্ট করতেছে, দেখছেন আমাকে কিন্তু গুগল সাজেস্ট করতেছে, আমি এটা নিয়ে আগে সার্চ করছিলাম যার জন্য এটা কি আমার ব্রাউজারে রয়ে গেছে। আর এটা হচ্ছে কি এই সার্চ যে আমার সার্চ যে সাজেশনটা সেটা হচ্ছে কি এইগুলা লিখে কিন্তু লোকেরা সার্চ করে, যার দরুন কি আমি সার্চ করার সময় গুগল আমাকে হেল্প করতেছে যে এটা নিয়ে সার্চ করতে হবে, তুমি কোনটা নিয়ে সার্চ করতে চাও। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই। জি আচ্ছা ভাই, ধন্যবাদ। এইগুলো হচ্ছে যেগুলো হচ্ছে হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে, এটা নিয়ে একটু সার্চ করতে হবে যে এখানে যে সার্চ ভলিউম গুলো দেখাচ্ছে এগুলো নিয়ে লোকেরা কি করে সার্চ করে, তার মানে হচ্ছে এই কিওয়ার্ড গুলো আমরা ইউজ করতে পারি। দেখি এটা নিয়ে সার্চ করি, এখন এটা নিয়ে সার্চ করার পরে আচ্ছা এটা নিয়ে যে ফার্স্ট পেজে যারা আছে তাদেরকে একটু অ্যানালাইসিস করব আমরা। এটা হচ্ছে কি অ্যামাজনের লিংক আছে amazon.in, এখানে amazon.in, তারপর হচ্ছে এখানে সব বড় বড় সাইট এখানে দেখা যাচ্ছে, এদের ব্যাকলিংক 3টা 2টা 5টা এরকম, এখানে উইকিপিডিয়া লিংক চলে আসছে, তারপর হচ্ছে উম, আচ্ছা, এই সাইটটাকে দেখি আমরা। আচ্ছা দেখেন এই যে একটা সাইট, এটা একটা ইন্ডিয়ান সাইট, এটা একটা ব্লগ সাইট, এই যে ব্লগ স্পোর্টের একটা সাইট লিংক চলে আসছে এখানে, তার মানে এই কিওয়ার্ডটা নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। এখন দেখেন এটা নিয়ে আমরা সার্চ করলাম, এটা নিয়ে কিন্তু এখানে সার্চ ভলিউম 0 দেখতেছেন, তার মানে হচ্ছে কি আপনি এজ এ ব্লগার হিসেবে কিন্তু এটা নিয়ে কাজ করতে পারেন, এটা সার্চ ভলিউম কিন্তু 0 না, বুঝতে পারছেন? কারণ এটা যদি সার্চ ভলিউম 0 হয় তাহলে কি গুগল আমাকে কিন্তু এখানে সাজেস্ট করতো না, কারণ এটা নিয়ে সার্চ করে বিদায় কিন্তু গুগল আমাকে সাজেস্ট করতেছে। আর যদি কেউ সার্চ না করতো তাহলে গুগল কিন্তু আমাকে এটা সাজেস্ট করতো না।
এখন আমি একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করলাম, সেটা কিন্তু গুগল বুঝতে পারবে যে আসলে এইটা নিয়ে একজন সার্চ করছে, কোথায় সার্চ করছে, এরিয়াতে একজন লোক এটা নিয়ে সার্চ করছে, তার মানে সে এটা কিন্তু মনে রাখবে, গুগলে যে কুকি আছে সে এটা মানে এটা জমা রাখবে তার কুকিতে। তাহলে নেক্সটে যখন আর কেউ সার্চ করবে গুগলের মধ্যে আসে, তখন সে এটাকে সাজেস্ট করবে, তুমি কি এটা করছো বা এটা সাজেস্ট করবে। দেন হচ্ছে কি আমরা ওই সাজেশন যে কিওয়ার্ড গুলো আছে সেইগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এখন দেখেন এখানে একটা ব্লগ স্পোর্টের সাইট, সে কিন্তু র্যাঙ্কে চলে আসছে। তার মানে এখন যদি আমরা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করি তাহলে কি আমরা র্যাঙ্কে চলে আসতে পারবো ইজিলি, আমাদের কোনো এত পরিশ্রম হবে না বা এত প্যারা হবে না। এখন কথা হচ্ছে যে আমরা এরকম কিছু ল কম্পিটিটর কিওয়ার্ড নিয়ে কিছু কন্টেন্ট লিখবো, যাতে কি আমাদের ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট পেজে কিছু কিছু কিওয়ার্ড দ্বারা চলে আসে। এখন দেখেন আপনার ওয়েবসাইটে সাপোজ আপনি 100 কন্টেন্ট পাবলিশ করবেন, 1 মাসের মধ্যে আপনি টার্গেট নিয়েছেন। 100 কন্টেন্টের মধ্যে সবগুলা কন্টেন্টই হবে কি ল কম্পিটিটর। এখন 100 কন্টেন্টের মধ্যে একটা কন্টেন্ট, 100 কন্টেন্টের মধ্যে আপনার 50টা কন্টেন্ট কি করবে, র্যাঙ্ক করবে, কারণ সবগুলোই তো ল কম্পিটিটর কিওয়ার্ড নিচ্ছেন আপনি এখানে। তাহলে 50টা কিওয়ার্ড, 50টা ওয়ার্ড বা 50টা কিওয়ার্ড যারা যদি র্যাঙ্ক করে, তাহলে এখান থেকে যদি প্রতি মাসে আপনার এখান থেকে একটা কিওয়ার্ড দ্বারা যদি আপনার এখানে 100 ভিজিটর আসে, তাহলে কি 50টা আপনার মান্থলি 5,000 ভিজিটর পাইতেছেন শুধু এই ল কম্পিটিটর কারণে। আপনার কোনো এসইও করা লাগতেছে না এত বেশি, মানে এত কিছু করা লাগতেছে না। এখন যদি আপনার ওয়েবসাইটের মধ্যে এরকম পোস্ট থাকে, 500 পোস্ট থাকে, তাহলে কিন্তু 500 পোস্ট থেকে আপনি কিন্তু 10 থেকে 15,000 ভিজিটর পাওয়া যাবেন ইজিলি। আপনার এত পরিশ্রম করা লাগবে না। আপনার কথা হলো কি আপনি অ্যাডসেন্স থেকে ইনকাম করুন, আপনার ভিজিটর পাওয়া হলো কথা। সেগুলো হচ্ছে ল কম্পিটিটর কিওয়ার্ড দিয়ে আসুক বা হাই কম্পিটিটর কিওয়ার্ড দিয়ে আসুক, সেটা বিষয় না। আপনার হচ্ছে ভিজিটর আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে হবে। হ্যাঁ, যখন আপনার ওয়েবসাইটের ভিজিটর আসবে, দেন আপনার ওয়েবসাইটের কি ভ্যালু বাড়বে, আস্তে আস্তে আপনার ওয়েবসাইটের ভ্যালু বাড়বে। দেন হচ্ছে কি আপনি যখন হাই কম্পিটিটর কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, দেন আপনি হাই কম্পিটিটর কিওয়ার্ড দিয়েও কি আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করাতে পারবেন। সবাই বুঝতে পারছেন? তাহলে প্রথমে প্রাথমিক অবস্থায় কি করবো আমরা, এই মিনিমাম কত ভিউ হইলে মানে এড অ্যাডের জন্য কোনো ভিউ এর প্রয়োজন হয় না। অ্যাডের জন্য আপনি নতুন ওয়েবসাইট করছেন, 1 মাসের মধ্যে আপনি অ্যাপ্লাই করলে অ্যাডসেন্স পেয়ে যাবেন। জাস্ট আপনার ওয়েবসাইটের মধ্যে কিছু কন্টেন্ট লাগবে, 30 থেকে 35টা কন্টেন্ট লাগবে, এবং সবগুলা লেন্থ 1000 উপরে হইলে ভালো হয়, বা 700-র মধ্যে হলেও ভালো হবে। হ্যাঁ, 1000 ওয়ার্ডের মধ্যে কন্টেন্ট লাগবে, এবং বা 700 থেকে 1000-এর ভিতরে হলে ভালো। আর তারপর হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে যাতে গুগল 1-2টা পেজ র্যাঙ্কিং থাকে। তারপর হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে একটা ব্লগ পেজ থাকতে হবে, হোম পেজ থাকতে হবে, তারপর হচ্ছে অ্যাবাউট আস পেজ থাকতে হবে, কন্ট্যাক্ট আস পেজ থাকতে হবে, প্রাইভেসি পলিসি পেজ গুলো থাকতে হবে। দেন ইজিলি আপনি 1 মাসের মধ্যে অ্যাডসেন্স পেয়ে যাবেন। 1 মাসের মধ্যে অ্যাডসেন্স পেয়ে গেলে কি আপনার ইনকাম আসবে? অবশ্যই আসবে না, কারণ হচ্ছে আপনার ওয়েবসাইটে ভিজিটর লাগবে। তো আপনি যদি 1 মাসের মধ্যে ভালো ভিজিটর গেইন করতে পারেন বা ভালো ভিজিটর নিয়ে আসতে পারেন, তাহলে কি আপনি 1 মাসের মধ্যেই ইনকাম শুরু করতে পারবেন। আরেকটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে 1 মাসের মধ্যে আপনি অ্যাডসেন্স পেয়ে গেছেন, এখন গুগলে র্যাঙ্ক করতেছেন, সমস্যা নেই। আপনি ফেসবুক মার্কেটিং করেন, তারপর হচ্ছে বিভিন্ন মেইল মার্কেটিং করেন, বিভিন্ন ব্লগে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা প্রমোট করেন, ওইখান থেকে আপনি ভিজিটর পাবেন। ওইখান থেকে যে ভিজিটর আসবে এগুলো থেকেও আপনার ইনকাম হবে। শুধু গুগলকে টার্গেট করে কাজ করতে হবে সেটা আসলে মানে এটা কোনো ফ্যাক্টর না যে গুগলকে টার্গেট করে সবসময় কাজ করতে হবে। তবে হ্যাঁ, গুগলের যে ভিজিটর গুলো থাকবে সেগুলো হচ্ছে ইফেক্টিভ ভিজিটর, সেগুলো থেকে সিপিসি বেশি হয়, ক্লিক করলে ওইগুলো থেকে ইনকাম বেশি হয়। সবাই বুঝতে পারছেন? সবাই কি অ্যাক্টিভ আছেন? সবাই কি অ্যাক্টিভ আছেন? জি ভাইয়া। জি ভাইয়া জি ভাইয়া আচ্ছা, এখন একটু প্রশ্ন করেন, কে কে কারো একটু প্রশ্ন করেন এই এই বিষয়গুলো নিয়ে, একটু জি প্রশ্ন ভাইয়া। করেন। হ্যাঁ, প্রশ্ন করেন, প্রশ্ন না করলে কিন্তু প্রশ্ন হচ্ছে আমার ব্লগে আমি যদি এই অ্যাড রান করাতে চাই, হ্যাঁ, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার মানে মোটামুটি কেমন ভিজিটর হলে মোটামুটি $100 ইনকাম করতে পারবো? কত কত ভিজিটর হলে $100 মান্থলি? এক মান্থলি $100 ইনকাম করতেন কত ভিজিটর হলে? এটা আসলে ভিজিটর উপর ডিপেন্ড করবে না, এটা হচ্ছে আপনার কতগুলো ক্লিক পড়লো সেটা হচ্ছে বিষয় এখানে। আশা করি আপনার মান্থলি যদি 10,000 ভিজিটর থাকে, তাহলে আশা করি আপনি $100 না আরো বেশি ইনকাম করতে পারবেন। একটা ব্লগ থেকে আপনার সর্বনিম্ন ইনকাম হচ্ছে, যদি আপনি শুধু বাংলাদেশকে টার্গেট করেন তাহলে ইনকাম কম হবে। যদি আপনি অলরেডি টার্গেট করেন তাহলে মিনিমাম $500 থেকে $700 ইনকাম করতে পারবেন আপনার একটা ব্লগ থেকে। এবং ওই ইনকামটা হচ্ছে আসিফ কি ভাইয়া, আপনার কন্টিনিউ বাড়বে। বলেন। ফ্রি ব্লগ থেকে যায় নাকি? ফ্রি ব্লগ থেকে ইনকাম করা যায়, কিন্তু ফ্রি ব্লগ থেকে ইনকামটা এতটা হয় না আর কি। এটা র্যাঙ্ক করছে হয়তো, বা কালকে এটাকে নামাই দিবি কার ধরে, যা তুই চলে যা। থাকে না, ব্লগটা থাকে না, এই জন্য তো
মানে নিজস্ব একটা ওয়েবসাইট থাকাটা খুব জরুরি মনে হয় নাকি? হ্যাঁ, একটা ওয়েবসাইট থাকা তো অবশ্যই প্রয়োজন। সাপোজ এখানে একটা ওয়েবসাইট দেখাই আমি আপনাকে। ভাইয়া জি ব্ল্যাক ভাইয়া লিঙ্ক বিল্ডিং আর ব্যাক লিঙ্ক দুটাই এক। হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক বিল্ডিং ব্যাকলিং মানে ব্যাকলিং দুটো এক না। ব্যাকলিং হচ্ছে লিঙ্ক বিল্ডিং করতে হবে, আপনার লিঙ্ক বিল্ডিং করে যে লিঙ্ক গুলো পান সেটা হচ্ছে ব্যাকলিং, আর ব্যাকলিং পাওয়ার জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং। আচ্ছা, এটা একটা ওয়েবসাইট দেখেন, এই ওয়েবসাইটের মধ্যে এটা একটা ব্লগ সাইট। তো আপনার এরকম একটা ব্লগ সাইট থাকবে, আপনার ব্লগ সাইটের মধ্যে এরকম। জি আমাদের এই যে ভিডিওটা কি লাইভ হচ্ছে না, লাইভ করা হচ্ছে না। মানে? আচ্ছা আচ্ছা, আপনার আপনার এরকম ব্লগ থাকবে একটা, এবং এখানে আপনি কি করতে পারেন, একটা সার্ভিস পেজ করতে পারেন। সাপোজ আমি এই সার্ভিস পেজটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা সার্ভিস পেজ করতে পারেন আপনি, আপনি যে সার্ভিসগুলো দেন সেই সার্ভিস পেজগুলো এখানে সার্ভিস পেজ করতে পারেন একটা। এটা ব্লগে, আপনার ব্লগটা ছিল, ব্লগের মধ্যে কিন্তু ভিজিটর আসতেছে, আর এখানে আপনি একটা সার্ভিস পেজ করে রাখলেন যে আপনি যদি কোনো ক্লায়েন্ট খুঁজে পায় বা ওই ক্লায়েন্ট গুলা ব্লগ থেকে আসলো বা যেখান থেকে হলো, কি এখানে ক্লিক করলে আপনাকে ফোন করতে পারছে, এখানে হচ্ছে ফাইবার অর্ডার করতে পারতেছে, আপনি এখান থেকে হচ্ছে মানে অর্ডার নিতে পারবেন। আপনার যে আপওয়ার্ক বা ফাইবারে যে অ্যাকাউন্ট গুলো থাকবে সেগুলো এখানে লিঙ্ক করে রাখেন। দেন আপনি বায়ার, কোনো বায়ার পেলেন, সেই বায়ারকে আপনি ওই লিঙ্কটা দিলেন যে এটা আমার হচ্ছে সার্ভিস পেজ, আপনি এখানে দেখেন। দেন সে এখানে ক্লিক করলে কিন্তু সার্ভিস, আপনার সার্ভিসটা আপলোড থেকে নিতে পারছে বা ফাইবার থেকে নিতে, আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিতে পারতেছে। বুঝতে পারছেন? আপনার একটা ব্লগ প্রয়োজন আছে, আপনি অ্যাজ এ মার্কেটার বা ফ্রিল্যান্সিং করেন আর যাই করেন, আপনার একটা ব্লগ প্রয়োজন আছে। আপনার একটা ব্লগ থাকলে ওই ব্লগের মধ্যে আপনি একটা সার্ভিস করতে পারতেছেন, এবং ওই ব্লগ থেকে অ্যাডসেন্স ইউজ করে আপনি ইনকাম করতে পারতেছেন। অনেক কিছু করতে পারবেন, সমস্যা নেই। আপনি একটা জব নিতে গেলে বলেন যে এটা হচ্ছে আমার পেজ, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা আমার ব্লগ ব্লগ সেকশন, এটা হচ্ছে আমার সার্ভিস সেকশন, এখান থেকে আমি সার্ভিস দিই। দেন তারা কিন্তু মানে তারা কিন্তু আপনার প্রতি ইমপ্রেস হবে। ওকে, তো আপনার অবশ্যই একটা ব্লগ করতে হবে, একটা ব্লগ করে লাইভ যখন আমরা কাজ করব, আর এক একজনকে এক একটা নিশ দিয়ে দিব, এবং ওই নিশ। ভাই অ্যাটেন্ডেন্স দিবেন না আজকে? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিব, এটা দিয়ে নেই, পরে অ্যাটেন্ডেন্স নিচ্ছি। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? স্যার দেখতে পাচ্ছি কিন্তু এখনো শেয়ার করেন নাই ভাই, দেখা যাচ্ছে না ভাই, দেখা যাচ্ছে না। একটু ওয়েট, একটু ওয়েট করেন, দেখা যাবে মেবি। এখন দেখা যাচ্ছে সবার? আমি দেখতে পাচ্ছি, বাকিরা দেখতে পাচ্ছি না। জি ভাইয়া দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবাই আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আচ্ছা, শোনা যাচ্ছে। এখন হচ্ছে আমাদের কন্টেন্টের মূল যে স্ট্রাকচারটা সেটা কি হবে। আমরা যে কোনো একটা বিষয় নিয়ে কন্টেন্ট লিখতে পারি। প্রথমে থাকবে কি আমাদের, এটা সাপোজ এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এটা আমি একটা অ্যাড দিয়ে নিই, কালার দিয়ে নিই। এটা আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইটে হেডারে এখানে মেনু টেনু থাকবে, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা কন্টেন্ট লিখবো। এখন আমাদের কন্টেন্টের প্রথমে কি থাকে, একটা কন্টেন্ট যে কোনো একটা বিষয় নিয়ে কন্টেন্ট লিখলে প্রথমে কি থাকবে, একটা টাইটেল থাকবে, সেই কন্টেন্টটা নিয়ে একটা টাইটেল থাকবে এখানে। এখানে হবে টাইটেল। এটা একটু বড় করে নিচ্ছি। ভাইয়া রেকর্ড করতেছেন কি? হ্যাঁ, রেকর্ড করছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম, হচ্ছে আমাদের কি থাকবে, কন্টেন্ট টাইটেল থাকবে। মানে আমরা আমরা ওয়েবসাইটের মধ্যে বা যেখানে একটা কন্টেন্ট লিখি সেখানে প্রথমে থাকবে কি একটা কন্টেন্ট টাইটেল। তারপর হচ্ছে কি, তারপরে থাকবে হচ্ছে ভাই প্রথমে টাইটেল থাকে না, বুঝতে পারতেছি না। জি হ্যাঁ, হেডিং আগে থাকে নাকি টাইটেল আগে থাকে? ও টাইটেলই তো হেডিং ভাই, টাইটেলই হচ্ছে হেডিং। আচ্ছা
বুঝতে পারছেন? ওই টাইটেলটাই হচ্ছে হেডিং। এখানে হেডিং বলতে কি বোঝানো হয়েছে? হেডিং হচ্ছে ডেভেলপিং এর ভাষায় বলা হয় হেডিং আর কি। এটা হচ্ছে যেমন হেডিং এর বিভিন্ন আছে H1 ট্যাগ, তারপর হচ্ছে H2 হেডিং, H3, H4, H5, H6, 6 পর্যন্ত আছে আর কি। তো 6টা হেডিং থাকে। এটা হচ্ছে মূলত হেডিং ট্যাগ ইউজ করে যখন হেডিং দেয় এটা হচ্ছে হেডিং। আর মূলত টাইটেলটাই হচ্ছে হেডিং। ওকে? কন্টেন্ট লেখার সময় আপনি হেডিং ইউজ করে হেডিং বলতে হবে না, আপনি বলবেন যে টাইটেল আর হচ্ছে সাবটাইটেল, দুইটাই জিনিস। ওকে? এখানে হচ্ছে আপনি প্রথমে আমরা হচ্ছে কন্টেন্টের টাইটেলটা এখানে লিখবো, তারপর হচ্ছে কন্টেন্টের একটা শর্ট ডেসক্রিপশন, যে কন্টেন্টটা নিয়ে লিখবো সেটা নিয়ে একটা শর্ট ডেসক্রিপশন। আমি এটা অনেক ছোট হয়ে গেছে। স্যার মেটার ডেসক্রিপশনটা আমি একটু জানতে চাচ্ছিলাম। মেটা ডেসক্রিপশন হচ্ছে এসইও এর মধ্যে, মানে আচ্ছা আমি এটা শেষ করে নিই, পরে মেটা ডেসক্রিপশনের কথা বলতেছি। প্রথমে আমি কি লিখবো? টাইটেল লিখবো। টাইটেল লেখার পরে আমি কি লিখবো? এখানে এখানে হচ্ছে আমার এটা হচ্ছে একটা মেটা ডেসক্রিপশন, এটা ডেসক্রিপশন। এটা হচ্ছে আমার একটা ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, মানে হচ্ছে যে পুরো কন্টেন্টটা নিয়ে আমি একটা একটা ছোট্ট সারাংশ লিখলাম, বা হ্যাঁ ছোট্ট একটা সারাংশ লিখলাম। এটা হচ্ছে কি একটা শর্ট ডেসক্রিপশন প্রথম লিখবেন এখানে। তারপর হচ্ছে একটা সাবটাইটেল। তারপর হচ্ছে একটা সাবটাইটেল, যেটা হবে কি প্রথম যে মেইন টাইটেল লিখছেন এটার থেকে একটু ছোট, ছোট আকারের, মানে এটা হচ্ছে সাইজটা হবে, সাপোজ এটা হচ্ছে H1 ট্যাগ, H1 ট্যাগ হচ্ছে সবচেয়ে বড়, এটা হচ্ছে গিয়ে মেইন টাইটেল। তারপর হচ্ছে এখানে আপনি H2 ট্যাগ দিতে পারেন, যেটা হচ্ছে একটু ছোট হবে। আমরা যখন প্র্যাকটিক্যালি করবো H2টা তখন বুঝতে পারবো। ওকে? সাপোজ সাবটাইটেলটা আমি এটা কালারটা চেঞ্জ করে নিই। এটা হচ্ছে আমাদের সাবটাইটেল। এখন সাবটাইটেল এখানে কি হতে পারে? সাবটাইটেল হতে হতে পারে যেমন আপনি এখানে হচ্ছে সাবটাইটেল, সাপোজ আপনি এই 10টা প্রোডাক্ট নিয়ে একটা রিভিউ লিখবেন। 10টা প্রোডাক্ট নিয়ে রিভিউ লেখার জন্য আপনি 10টা প্রোডাক্টের উপর ভিত্তি করে একটা ছোট্ট টাইটেল দিতে পারেন এখানে, এটা হচ্ছে সাবটাইটেল। বুঝতে পারছেন? জি ভাই। সাবটাইটেল উইল বি হিয়ার। ওকে, তারপর হচ্ছে এখন আপনি সাবটাইটেল দেওয়ার পরে এখানে হচ্ছে দেন হচ্ছে আপনি শুরু করবেন, একটা ইমেজ দিবেন, একটা ছবি দিবেন, মানে পুরো কন্টেন্টটা নিয়ে একটা ছবি দিবেন, পুরো কন্টেন্টটা নিয়ে এখানে একটা ইমেজ হবে। আপনি কিন্তু এটা এটা এই যে স্ট্রাকচারটা যেটা করতেছে এটা কিন্তু মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে আপনি করার সময়, যে কন্টেন্ট লেখার সময় বা কন্টেন্ট গুলো পাবলিশ করার সময়। সাপোজ এটা হচ্ছে আপনার একটা ছবি। ওকে, এটা হচ্ছে আপনার পিকচার বা ইমেজ। আপনি প্রথমে কি দিলেন? আপনি যে কন্টেন্ট লিখবেন সেটা নিয়ে একটা টাইটেল লিখতে হবে, তারপর হচ্ছে সেই কন্টেন্ট নিয়ে একটা ছোট্ট ডেসক্রিপশন, তারপর হচ্ছে এটা পুরো কন্টেন্ট নিয়ে একটা ছোট্ট সাবটাইটেল, মানে হচ্ছে সেকেন্ড টাইটেল আর কি, যেটাকে বলা হয়। তারপর হচ্ছে আপনি ইমেজ দিলেন, দেন আপনি শুরু করবেন কি, যে আপনার প্রত্যেকটা কন্টেন্টের যে প্রত্যেকটা, সাপোজ আপনি হচ্ছেন প্রথম লিখবেন কি 10টা প্রোডাক্ট নিয়ে লিখতেছেন, প্রথম হচ্ছে আপনার 10টা ফোন নিয়ে, স্মার্টফোন নিয়ে লিখবেন। প্রথমটা হতে পারে, তো এটা আমি কপি করে নিই। তারপর হচ্ছে নাম্বার 1, দেন নাম্বার 1 দিয়ে আপনি শুরু করেন। মানে রিভিউ টাইপ যে কন্টেন্ট গুলো হচ্ছে এগুলো হচ্ছে এরকম হবে আর কি। ওকে, নাম্বার 1 এখানে দিতে পারেন আপনি স্মার্টফোন, অপো স্মার্টফোন। আপনি মডেলটা দিতে পারেন, যে কোনো একটা মডেল নাম্বার এখানে দিতে পারেন। সাপোজ এটা হচ্ছে আমাদের মডেল নাম্বার। আপনি প্রথম কি আপনি এখানে, হ্যাঁ তারপর, হ্যাঁ রেকর্ড হচ্ছে। আপনি এখানে কি দিবেন হচ্ছে আপনার এই যে একটা কন্টেন্ট লিখতে, সেই কন্টেন্টের প্রথম হচ্ছে আপনি 10টা ফোন নিয়ে লিখবেন। তো 10টা ফোন, একটা হচ্ছে কি ওপ্পো স্মার্টফোন, এটা হচ্ছে মডেল নাম্বার। সাপোজ আপনি শুধু ওপ্পো নিয়ে ওপ্পোর 10টা ফোন নিয়ে লিখতে পারেন, বা আপনি হচ্ছে ওপ্পো নিয়ে লিখতে পারেন। তারা ওপ্পোর একটা ফোন বেস্ট যে ফোনটা আছে সেটা, তারপর হচ্ছে স্যামসাং এর বেস্ট যে ফোনটা আছে সেটা, তারপর হচ্ছে আপনি নোকিয়ার যে বেস্ট ফোনটা আছে সেটা, অথবা আপনি শুধু ওপ্পোর যে বেস্ট মডেলগুলো আছে সেগুলো নিয়েও লিখতে পারেন। যে সাপোজ ওপ্পোর একটা মডেল লিখছেন, ওপ্পোর উপর আরেকটা মডেল লিখলেন, ওপ্পো স্মার্টফোন মডেল নাম্বারটা এখানে দিলেন, তারপর হচ্ছে ওপ্পোর স্মার্টফোন মডেল নাম্বারটা আরেকটা এখানে দিলেন। এভাবে লিখতে পারেন।
তো আমরা ওপ্পোর বিভিন্ন মডেল নিয়ে লিখবো বা আপনার যেটা একটা লিখি, ঠিক আছে? তো আমি একটা এখানে দিলাম কি টাইটেলটা দিলাম, দেওয়ার পরে এখানে মডেল নাম্বারটা দিলাম। তারপর হচ্ছে এইখানে হচ্ছে এখন হচ্ছে যে ওপ্পোর এই মডেলটা নিয়ে একটা ছোট ডেসক্রিপশন, শুধু এই মডেলটা নিয়ে ছোট্ট একটা ডেসক্রিপশন লিখবেন এখানে। লেখার পরে এখানে নিচে দিবেন কি ফিচার গুলা, এই যে মোবাইলের ফিচার। এখন এই মোবাইলের ফিচারটা দেওয়া, সরি এইখানে হচ্ছে ডেসক্রিপশনটা এখানে দিবেন, আর এখানে আরেকটা ইমেজ দিবেন আপনারা। এই ওপ্পো এখানে তো আপনি যে 10টা ফোন দিবেন, 10টা ফোন একত্রে একটা ইমেজ দিবেন এখানে। এখানে যে ইমেজটা হবে সেটা হবে এই 10টা ফোনের যে 10টা ফোন নিয়ে লিখতেছেন না, এই 10টা ফোন একটা একটা করে এখানে সেট করে সবগুলা নিয়ে একটা একটা ইমেজ দিবেন এখানে। তারপর হচ্ছে এইখানে দিবেন শুধু কি যে এখানে যে ইমেজটা হবে সেটা হবে শুধু সিঙ্গেল, শুধু এই ইমেজটাই হবে। মডেল, এই মডেলটা। হ্যাঁ, এই মডেলটার এক্স্যাক্টলি এই মডেলটার ইমেজটা হবে এখানে। ওকে, তারপর হচ্ছে কি এখানে ডেসক্রিপশনটা দেওয়ার পরে এখানে নিচে এখন দিবেন কি এই যে এই মডেল, শুধু এখন কিন্তু আমি এই মডেলটা নিয়েই লিখতেছি, শুধু এই মডেলটা নিয়ে এখানে লিখবো। আর আমার এইখানে কিন্তু পুরো 10টার ফিচার এখানে মূলত পুরো 10টা নিয়ে কিন্তু আমি এখানে একটা শর্ট ডেসক্রিপশন লিখলাম, তারপরে একটা সাবটাইটেল দিলাম, দেওয়ার পরে ইমেজটা দিলাম। বা আপনি এখানে সাবটাইটেল না ইউজ করলেও হবে, সাবটাইটেল এখানে যদি আপনি চান যে সাবটাইটেল পাচ্ছেন না, তাহলে এখানে সাবটাইটেল ইউজ না করলেও হবে। জাস্ট এখানে সাবটাইটেলটা আমি বাদ দিয়ে দিচ্ছি, সাবটাইটেল এখানে প্রয়োজন নেই। আর যদি আপনি সাবটাইটেল খুঁজে না পান তাহলে তো প্রয়োজন না, আর যদি খুঁজে পান তাহলে এখানে ইউজ করবেন। Sorry, এটা হচ্ছে ইমেজটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে এইখানে হচ্ছে এটা 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 কিন্তু সাবটাইটেল, এটাও কিন্তু আপনার সাবটাইটেল। আপনার মেইন টাইটেল কিন্তু একটাই থাকবে, এইচ ওয়ান ট্যাগ। এটা হচ্ছে এসইও এর মধ্যে আপনার মেইন টাইটেল একটা দিতে হবে, এইচ ওয়ান ট্যাগটা একটাই দিতে হবে। এবং এইখানে আপনার যে মেইন কিওয়ার্ডটা থাকবে সেটা এখানে ঢুকাই দিতে হবে। ওকে, আচ্ছা আমরা এখানে এক জায়গায় লিখে ফেলি, টিওপি টপ 10। আমাদের মেইন কিওয়ার্ড ধরলাম কি স্মার্টফোন। ওকে, ওকে আমরা আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে কি স্মার্টফোন, আমরা কাজ করব স্মার্টফোন নিয়ে। এখন আমরা কি দিলাম টপ 10 স্মার্টফোন, আমাদের যে মেইন কিওয়ার্ডটা যেটা নিয়ে যেটা দিয়ে আমরা র্যাঙ্ক করতে চাচ্ছি, তো সেটা আমাদের মেইন কিওয়ার্ডটা কিন্তু আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি যে আমাদের স্মার্টফোন। আমাদের মেইন যে টাইটেল বা মেইন যে হেডিং এইচ ওয়ান টেক, এটা হবে এইচ ওয়ান টেক। এইচ ওয়ান টেক বলতে আপনারা এখন বুঝবেন না, যখন আমরা প্র্যাকটিক্যালি আপলোড করব আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, তখন কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন। ওকে, তখন আমরা কি করলাম, এটা প্রথমে দিলাম হচ্ছে এই এইচ ওয়ান টেক এর মধ্যে আমার যে কিওয়ার্ডটা থাকবে, যে কিওয়ার্ড রিসার্চ করে পেয়েছিলাম সেটা এখানে ঢুকিয়ে দিলাম। তারপর হচ্ছে এখন আমরা হচ্ছে সাবটাইটেল দিলাম, এখানে সাবটাইটেল হচ্ছে ওপ্পো স্মার্টফোন, আমাদের ওপ্পো স্মার্টফোন এই মডেলটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে ইমেজ দিলাম একটা, এটা হচ্ছে এটা হচ্ছে শুধু এই মডেলের ইমেজটা এখানে দিবেন। তারপর হচ্ছে এখানে ডেসক্রিপশন। সবাই কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে, ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ। তারপর হচ্ছে এখানে শর্ট ডেসক্রিপশনটা দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে এখন আপনি ফিচার গুলো দিবেন, এই যে এই ফোনের শুধু এই ফোনের যে ফিচার গুলো হবে সেই ফিচার গুলো এখানে আপনি একটা একটা করে দিবেন। সাপোজ এখানে একটা টেবিল করতে পারেন আপনি, সেরকম সাপোজ এই টেবিলটা আমরা এরকম করতে পারি। আচ্ছা, এখানে আমরা একটা টেবিল করলাম, এই টেবিলটার মধ্যে সাপোজ করলেই এটা হচ্ছে আমাদের টেবিল। এখানে আপনি একটা একটা করে ফিচার দিয়ে দিতে পারেন। সাপোজ এখানে হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লে পরে সাইজ হচ্ছে 6.1। জাস্ট আপনাদের দেখানোর সত্ত্বে কিন্তু আমি এটা করতেছি। হ্যাঁ,
এই কন্টেন্টটা লেখা কিন্তু একবার ইজি, জাস্ট আপনি মানে স্ট্রাকচারটা বুঝলে আপনি সহজে কন্টেন্টটা লিখে ফেলতে পারবেন। জাস্ট আমি কি করলাম, একটা দিলাম, তারপর হচ্ছে আপনি একটা স্ট্রাকচার ফলো করলে আপনি সকল প্রোডাক্টের রিভিউ লিখতে পারবেন খুব সহজেই। আমি এখানে এটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখানে হবে যে এই প্রোডাক্ট নিয়ে কিছু কোয়েশ্চেন, সাপোজ এই প্রোডাক্টটা নিয়ে দুইটা কোয়েশ্চেন করবেন, তারপর হচ্ছে এটার আনসার গুলো আপনি আপনি দিয়ে দিবেন, এটা যেটা বলে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। আপনি এখানে একটা কোয়েশ্চেন করবেন, সাপোজ কি কি কোয়েশ্চেন। আপনি অবশ্যই এই প্রোডাক্টটা নিয়ে অবশ্যই গুগলে সার্চ করবেন, অনেকগুলা এই যে মডেলটা আছে এই মডেলটা নিয়ে গুগলে সার্চ করবেন, সার্চ করার পরে অনেকগুলা প্রোডাক্ট অনেকগুলা পেজ দেখবেন, দেখার পরে সেই পেজগুলো নিয়ে বা এই অনেকগুলো কন্টেন্ট পড়ার পরে যে আইডিয়াটা পাবেন সেই আইডিয়াটা নিয়ে কিন্তু আপনি এখানে লিখবেন। দেন ওইখানে কিন্তু ওরা অনেক প্রশ্ন করে রাখছে, প্রশ্নের আনসার দিয়ে রাখছে, তো সেই প্রশ্নগুলো কিন্তু আপনি পড়বেন। পড়ার পরে আপনার একটা আইডিয়া হবে যে কি কি এটা নিয়ে আসলে কি প্রবলেম হইতে পারে বা এটার সমাধান কি, এই সমাধানগুলো তারপর হচ্ছে অনেক অনেক কিছু লিখতে পারেন, আপনি অনেক কিছু প্রশ্ন করতে পারেন। সাপোজ আমি একটা প্রশ্ন এখানে দিই। ভাই কি দিতে পারি, প্রশ্নটা কি হতে পারে? হোয়াট ইজ দ্য মেইন সবাই কি শুনতে পাচ্ছে বা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি ভাই দেখতে পাচ্ছি। সবকিছু ঠিক আছে। জি ভাই। ওকে, জাস্ট আমি কি করলাম, এই যে সেম এই প্রোডাক্টে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা নিয়ে কি করলাম, আমি তিনটা প্রশ্ন করলাম এবং প্রশ্নগুলো উত্তর দিয়ে দিলাম এখানে। তাহলে কি আমার এটা কিন্তু একটা একটা স্ট্রাকচার হয়ে গেল। এবং যদি আপনি পারেন তাহলে কি করতে পারেন, একটা ভিডিও এখানে দিতে পারেন। এই প্রোডাক্ট নিয়ে অনেক ভিডিও আছে, ইউটিউবে অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনি ইউজ করতে পারেন চাইলে এখানে আপনার ওই ভিডিও। রিভিউ টাইপের ভিডিও ভাইয়া। জি হ্যাঁ, রিভিউ টাইপের যে ভিডিওগুলো আছে সেগুলো এরকম একটা এখানে একটা ভিডিও দিতে পারেন। সাপোজ এখানে ভিডিওটা এরকম হবে। ভিডিও, তারপর হচ্ছে ইউটিউবে ভাইয়া অনেক ভালো রিভিউয়ের ভিডিও পাওয়া যায়, অন্য জনের কন্টেন্ট হ্যাঁ, দেখে। আপনি শেয়ার করতে পারেন, এখানে শেয়ার করলে কোনো প্রবলেম হবে না, শেয়ার করতে পারেন। বাট নিজের ভিডিও হলে বেস্ট হয় আর কি। আবার আপনি ওদের ভিডিওটা আপনি শেয়ার করতে পারেন, কোনো সমস্যা হবে না। নিজের ভাইয়া অ্যাকাউন্ট এটা তো আপনি এইচডিতে করতেছেন। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, আপনি যদি এক্স্যাক্টলি না দেখেন তাহলে কিন্তু আপনার মাথায় সবসময় থাকবে না এটা। ওকে, এটা হচ্ছে আমাদের ভিডিও, যে হ্যাঁ এক্সডিতে করতেছি। আর এখানে এইচডিটা অন্য কোথাও করতে পারবো না, এইচডি তো ফোনে ডাউনলোডই হয়। আপনি এক্সডিতে করার আপনি তো এই স্ট্রাকচারটা তো আপনার প্রয়োজন নাই, এই স্ট্রাকচারটা করার আপনার প্রয়োজন নাই। আপনি মনে রাখবেন যে কি কি থাকতে পারে আমাদের, আর এই পেজটা আপনাদেরকে দিয়ে দিব না আমি, সমস্যা নেই। ওটা পিডিএফ ফাইলটা আমি দিয়ে দিব হ্যাঁ, আপনাদেরকে। দিয়ে দিন। মানে আপনার এই স্ট্রাকচারটা ফলো করে আপনি কন্টেন্ট লেখার সময় স্ট্রাকচারটা ফলো করবেন আর কি। ওকে, দেন স্যার আপনার ওইটা কন্টেন্টটা দেখবেন, আপনি ইজিলি স্যার কন্টেন্ট লিখতে পারবেন, 3000 4000 অর্ডার কন্টেন্ট লিখে ফেলবেন ইজিলি এবং খুব সহজে লিখে ফেলতে পারবেন। আপনার এত সময়ও লস স্যার ওয়েস্ট হবে না। হ্যালো জি স্যার, আমার একটা ডোমেইন হোস্টিং আছে, কেউ নিয়ে কাজ করতে চাইলে বা শিখতে চাইলে দিতে পারি। হ্যাঁ, কেউ যদি নিতে চান তাহলে ওই ডোমেইনটা কাজ করতে পারেন। লাইভে কাজ করতে পারবেন। আচ্ছা, আগে কন্টেন্ট গুলো শিখুক, পরে লাইভে কাজ করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক সে আছে। অনেকেই করতেছে, এরকম করতে পারতেছি না।
চাইলে নিতে পারে, সমস্যা নাই, কারণ আমার র্যাঙ্কিং হবে, আমি সার্চ ইঞ্জিনে সাবমিট করবো। ওকে ওকে। আচ্ছা এখানে হচ্ছে আমি একটা কন্টেন্ট কিন্তু লিখে ফেললাম। প্রথমে আমি কি দিলাম, মেইন টাইটেল দিলাম, দেওয়ার পর একটা ছোট্ট ডেসক্রিপশন, তারপর একটা ইমেজ। এটা মূলত ফিচার্ড ইমেজ আর কি, যেটাকে বলা হয়। আচ্ছা তারপরে হচ্ছে আমার এই যে একটা কন্টেন্ট দিলাম, দেওয়ার পরে এগুলাকে আমি কন্ট্রোল জি গ্রুপ করে নিচ্ছি। ওকে, এখন দেখেন এখানে একটা কন্টেন্ট, আমি এই কন্টেন্টটাকে কপি করলাম, কপি করে এখানে আবার আমি আরেকটা কন্টেন্ট দিয়ে দিলাম। সাপোজ এখন আমার কন্টেন্ট কয়টা হলো, দুইটা হলো না, বা রিভিউ কয়টা হলো, রিভিউ দুইটা প্রোডাক্টের রিভিউ কিন্তু আমি ইজিলি পেয়ে গেলাম। জাস্ট আপনি একটা স্ট্রাকচার ফলো করে পরে এই স্ট্রাকচার গুলোর মধ্যে আপনি সবকিছু চেঞ্জ করে দিবেন, তাহলে কি হবে, আপনার কন্টেন্ট গুলো ইজিলি লিখতে হবে। একটা স্ট্রাকচার, মেইন স্ট্রাকচার তো আমার একটাই ছিল, একটাই, এখন আপনি 10টা নিয়ে সেম ওয়েতে 10টা লিখে ফেলেন। নাম্বার 2 দেন এখানে, এখানে অপ্পো না দিয়ে আপনি অন্য কিছু দেন, বা অপ্পোর স্মার্টফোনে আরেকটা মডেল দেন এখানে। তারপরে এইটা হবে 481s, এটা মডেল, ঠিক আছে। তারপর হচ্ছে এপ্পোর মডেল নিয়ে আবার সেম আরেকটা, এই মডেলটা নিয়ে একটা ইমেজ দিবেন এখানে, তারপরে এই মডেলের ফিচার গুলো দিবেন, তারপর হচ্ছে এই মডেলের শর্ট ডেসক্রিপশন লিখবেন। এখন কথা হচ্ছে যে এই ছবিগুলো, আপনি এই মডেলের ছবিগুলো জানবেন, এটাগুলো তো আপনার ছবি না, তাই না? এখানে দেখেন আমি দেখাচ্ছি, ইউজ ওন ক্রিয়েটেড ইমেজ, মানে আপনার নিজে ক্রিয়েট করা ইমেজ আপনি এখানে আপনার কন্টেন্ট ইউজ করতে হবে। তো এটা আপনি কিভাবে করবেন? আপনি আপনার আপনার তো এই মোবাইলটাও নাই, আর এটা নিয়ে ছবিও নাই, ঠিক আছে। তো ওপ্পো একটা ফোন, আপনি কিভাবে আপনার এই কন্টেন্ট ইউজ করবেন এবং ইউনিক হিসাবে, যেটা হবে কি ইউনিক, আপনার এটা কপি পেস্ট হবে না। তো সেটা করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, ইমেজ কালেকশন করতে হবে। যেমন ওপ্পোর অফিসিয়াল সাইটগুলো আছে, সেই সাইটগুলো থেকে আপনি ইমেজটা কালেকশন করবেন, করার পরে ফটোশপে নিবেন, ফটোশপে নিয়ে হচ্ছে আপনি এটা রিসাইজ করবেন, তারপর হচ্ছে এটার কালার কম্বিনেশনটা একটু হাই আপ এন্ড ডাউন করবেন, করলে পরে এবং এটার মধ্যে আপনার যে ওয়েবসাইট থাকবে, ওই ওয়েবসাইটের লোগোটা নিচে বসাই দিবেন, তারপর হচ্ছে একটু ওয়াটারমার্ক দিতে পারেন কিছু একটা, তাহলে কি হবে, পরে এটা রিসাইজ করে সেভ করে নিবেন। দেন এটা আপনার ইমেজ হবে, ওইটা আমরা যখন কন্টেন্ট পাবলিশ করবো দেন আমরা এটা করে নিবো, আর আপনারা এটা দেখতে পারবেন যে কিভাবে এটা আসলে ইউনিক একটা ইমেজ তৈরি করতে হয়। ওকে, আচ্ছা। ভাই ভাইয়া আমাকে কি ফটোশপের কাজ শেখানো হবে? ফটোশপের কাজ আসলে আমাদের এখানে নেই, আর বেসিকটা আমি দেখাই দিব আপনাদেরকে। আ- আচ্ছা ভাইয়া, এই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। জি বলেন। আমি স্লাইড শো ভিডিও তৈরি করতে পারি ইউটিউবের জন্য, কাজ শুরু করেছিলাম কিন্তু আগাইনি। কারো হেল্প লাগলে এইদিকে মানে এই যে কপি মানে পিকচার কপি করে কিভাবে এডিট করতে হয় আমার সাথে দিতে পারে। হ্যাঁ, আপনি তো ভাই গ্রুপে আছেন অবশ্যই। ক্যানভা দিয়ে করলে হবে? হ্যাঁ, ক্যানভা দিয়ে করলে হবে, হবে না কেন? ক্যানভা দিয়ে আপনি এডিট করবেন, ওই ছবিটা ছোট সাইজ করবেন, করে ওইটা এডিট করবেন, সমস্যা নেই, হবে। ক্যানভা দিয়ে করতে পারবেন। আচ্ছা, কন্টেন্টের স্ট্রাকচারটা হচ্ছে এরকম আর কি। এখন হচ্ছে আপনি আরেকটা দিলে আরেকটা দিতে পারেন। আপনি এরকম কি করেন, 10টা নিয়ে যখন লিখবেন তখন আপনার কন্টেন্টটা কিন্তু অনেক বড় একটা কন্টেন্ট হয়ে যাবে। তারপর আমি আরেকটা দিয়ে দিচ্ছি কপি করে, দেন আমি কন্ট্রোল জেড, নাম্বার 3, তারপর হচ্ছে এটা মডেলটা চেঞ্জ করে দিই। মডেলটা হয়ে গেল। জাস্ট এখন দেখেন এটা কিন্তু আপনার কন্টেন্ট হয়ে গেছে। এখন আপনি যদি একটা স্ট্রাকচার ফলো করেন দেন আপনি কিন্তু 5000 6000 ওয়ার্ডের কন্টেন্ট লিখতে পারবেন ইজিলি, খুব ইজিলি, কোনো সমস্যা হবে না। জাস্ট আমরা একটা লাইভ দেখি। সাপোজ এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, এগুলো হচ্ছে আপনার কন্টেন্ট। মানে আপনার কন্টেন্টের মধ্যে এই বিষয়গুলো থাকতে হবে। আপনার কন্টেন্টের মধ্যে প্রথম হচ্ছে আপনার একটা হেডিং থাকতে হবে, তারপর হচ্ছে শর্ট ডেসক্রিপশন, তারপর একটা ইমেজ, মানে হচ্ছে সবগুলা ছবি কালেকশন করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে একটা ইমেজ তৈরি করবেন, এখানে হচ্ছে মেইন ফিচারটা দিবেন। তারপর হচ্ছে একটা কন্টেন্ট, একটা একটা হচ্ছে টাইটেল বা একটা প্রোডাক্ট নিয়ে লিখলেন, লেখার পর এটা এই সেই সেম প্রোডাক্টের সেই মডেলের একটা ইমেজ দিলেন এখানে, তারপর একটা শর্ট ডেসক্রিপশন, তারপর হচ্ছে ফিচার গুলা, তারপর হচ্ছে একটা কোয়েশ্চেন আনসার, মানে আপনি একটা কোয়েশ্চেন করলেন, তারপর হচ্ছে সেটা আনসারটা দিলেন। ওকে, তারপর হচ্ছে আরেকটা ইমেজ, সেম কাজটা তো সেম একই। ওকে, দেন আপনি যদি 10টা নিয়ে লেখেন তাহলে কি হবে, যে আপনার কন্টেন্ট অনেক বড় একটা কন্টেন্ট লিখে ফেললেন আপনি অনেক কম সময়ের মধ্যে। হ্যাঁ, আশিস ভাইয়ের কথা শোনা যাচ্ছে না কেন? কথা তো বলতেছি না, বললে শোনা যাবে। আচ্ছা, আমি এটা সেভ করে আপনাদেরকে ফাইলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ,
স্যার এই ফাইলটা কি আমরা ওপেন করতে পারবো? পিডিএফ এ দিলে হয়তো ভালো। ও, এটা কোথায় সেভ করলাম সেটাই তো দেখলাম না। পরে বানিয়ে নিল স্যার। কি হয়েছে? দিস ইজ দ্য ফাইল। এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ। জাস্ট আপনি এখান থেকে শুধু স্ট্রাকচারটা ফলো করবেন আর কি, যে এখানে কি কি থাকবে। প্রথমে একটা হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে ডেসক্রিপশন। এখন মেটা ডেসক্রিপশন হচ্ছে কি, মেটা ডেসক্রিপশন আর হচ্ছে টাইটেল, তারপরে হচ্ছে পারমালিঙ্ক বা ইউআরএল, সেগুলো একটু বুঝে নিই আমরা, হ্যাঁ। স্যার ইমেজ, ইমেজ মানে ছবি আর কি, ফটো। স্যার ইমেজ ইউআরএল এটা একটু ইম্পর্টেন্ট। ইমেজ ইউআরএল, হ্যাঁ, এখন কি? ইমেজ টাইটেল এটা ওইটা। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি। ইমেজ টাইটেল বলতে ইমেজের মধ্যে যে টাইটেলটা দিবেন সেটাই তো ইমেজ টাইটেল। ইমেজের ভিতরে যদি কোনো টাইটেল থাকে তাহলে সেটা ইমেজ। কিওয়ার্ড ওইটা সেম রাখা মনে হয় ভালো হয়। তবে সবগুলো এক্স্যাক্টলি সেম রাখা যাবে না, তাহলে কিন্তু সমস্যা হবে। আপনি আপনার যে মেইন কিওয়ার্ড, আপনার মেইন কিওয়ার্ডটা কি সেটা যদি গুগল বুঝে ফেলে তাহলে সেটা দিয়ে র্যাঙ্কিং নাও দিতে পারে আপনাকে। আপনাকে ওই কিওয়ার্ডের মধ্যে আপনার যে মেইন কিওয়ার্ড থাকবে সেটার মধ্যে কি আরো কিছু অ্যাড করতে হবে, যাতে গুগল না না বুঝতে পারে যে আপনি এই কিওয়ার্ড দ্বারা র্যাঙ্ক করতেছেন। গুগল আপনাকে ন্যাচারালি র্যাঙ্ক দিবে। বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা কি কি জানতে চাচ্ছিলাম যে সাপোজ মেটা ট্যাগ আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে কি, এখানে আমি যখন সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এইখানে যে একটা শো করতেছে, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এখানে যে ছোট একটা ডেসক্রিপশন শো করতেছে, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন মূলত। এটা ক্লিয়ার সাইটে যাই, এটার মধ্যে এটা হচ্ছে মূলত গুগল স্নিপেট। গুগল স্নিপেটের মধ্যে যে ডাটাগুলো শো করে, এর মধ্যে একটা হচ্ছে কি ইউআরএল বা পারমালিঙ্ক। যে প্রথমে যে ওয়েবসাইটের ইউআরএলটা শো করতেছে, দেখছেন? এটা 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 হচ্ছে আপনার ইউআরএল। আর এই যে এখানে টাইটেলটা শো করতেছে, এটা হচ্ছে আপনার টাইটেল। আর এইখানে যে ডেসক্রিপশনটা শো করতেছে, এটাই হচ্ছে আপনার মেটা ডেসক্রিপশন। বুঝতে পারছেন? আমাকে শুনতে পাচ্ছেন সবাই? এইখানে যেটা শো করতেছে এটাই হচ্ছে মেটা ডেসক্রিপশন। ওকে। না, শর্ট ডেসক্রিপশনটা এখানে শো করবে যদি আপনি আপনি যখন এসইও করবেন, বা আপনার যখন অন পেজ এসইও করবেন, পোস্টটা করার সময় আপনি ইউএসটি এসইও দিয়ে যখন অন পেজ এসইও করবেন, তখন মেটা ডেসক্রিপশন দেওয়ার জন্য আলাদা একটা অপশন পাবেন বা আলাদা একটা বক্স পাবেন। সেখানে আপনি মেটা ডেসক্রিপশনটা দিয়ে দিলে ওই মেটা ডেসক্রিপশনটা এখানে গুগলে শো করবে। আর যদি আপনি ওইটা ওইটা যদি আপনি না দেন বা ব্ল্যাঙ্ক রাখেন, তাহলে কি হবে, আপনি যে ওই যে শর্ট ডেসক্রিপশনটা দিচ্ছেন, শর্ট ডেসক্রিপশনটা এখানে শো করবে। মানে কন্টেন্টের ফার্স্টে যে কন্টেন্টটা পাবে, এখান থেকে কিছু কন্টেন্ট নিয়ে এখানে শো করবে। ওই যে দেখেন এখানে এই যে সে কন্টেন্টটা দিচ্ছে, এখানে কন্টেন্টটা দেওয়ার পরে এখানে ডট ডট শো করতেছে। তার মানে সে মেটা ডেসক্রিপশন ইউজ করে নাই। যার দরুন কি হয়েছে, এখান থেকে অনেকটা কন্টেন্ট, অনেক বড়টা কন্টেন্ট থেকে ফার্স্ট থেকে একটু নিয়ে নিচ্ছে। বুঝতে পারছেন? ওকে। জি ভাইয়া। তাহলে এটা 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 কি, এটা কি টাইটেল, এটা কি, এটাকে কি বলছি মাত্র, এটা কি বলে? ইউআরএল, ইউআরএল বা পারমালিঙ্ক। আর এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন। ওকে। ভাই একটা কথা বলতে চেয়েছিলাম। জি বলেন। 15টা হয়তো কন্টেন্ট পড়লাম বা তার বেশি পড়লাম, পরে ওখান থেকে আইডিয়া নিয়ে কপি পেস্ট করতেই হবে, কারণ প্রাথমিক অবস্থায় তো আমরা পারবো না। না না, এখন জাস্ট আপনি কন্টেন্টের ফরম্যাটটা, আরো ডেভেলপ করতে হবে। হ্যাঁ, কন্টেন্টের ফরম্যাটটা ফলো করে আপনি জাস্ট একটা কন্টেন্ট রেডি করেন, বা আপনি একটা ছবি তৈরি করেন। তারপর এই কন্টেন্টের জন্য আপনাকে একটা ছবি তৈরি করতে হবে। তারপর হচ্ছে এই কন্টেন্টের জন্য আপনাকে কিছু লিখতে হবে, টাইটেল তৈরি করতে হবে। আপনি কিওয়ার্ড কোনটা সেট করতেছেন সেটা আপনাকে একটু ডিফাইন করতে হবে। জাস্ট আপনি একটা কন্টেন্ট তৈরি করেন, এই হলো কাজ। আপনি হালকা পাতলা কপি করেন, সমস্যা নাই। আপনি অবশ্যই কপি করবেন না, একবার হুবহু কপি করবেন না। আপনি এডিট করবেন, সেই না, কন্টেন্টটা এডিট করবেন, আপনি নিজের মতো করে এডিট করবেন। ওকে। হ্যাঁ সেটাই। আচ্ছা, আমরা কোথায় সেভ করছি ওইটা? ডেস্কটপে।
হয় এটাই মেবি। আচ্ছা আমি ওই যে ফরম্যাটটার পিডিএফ ফাইলটা আমি দিয়ে দিছি হ্যাঁ আপনাদের গ্রুপে। গ্রুপে তো সবাই সবাই কি গ্রুপে অ্যাড আছেন ওটার মধ্যে? ভাইয়া গ্রুপ মেসেঞ্জার গ্রুপে নাই মেসেঞ্জার গ্রুপ মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই ভাই। মেসেঞ্জার গ্রুপে যারা অ্যাড নাই ঠিক আমাদের আছে ওই গ্রুপে এখন অ্যাডই করা হয় নাই। ওই আপনি ওই আপুকে মেসেজ করেন। আপু আপু আপুর ইয়ারটা আপু যদি না করে আমরা তাহলে ফেসবুক লিংক দিতে পারবো। ভাইয়া মেসেঞ্জার গ্রুপটা তো অ্যাড নাই। ভাই কেউ যদি অ্যাক্টিভ হয় একটু অ্যাড করতে ভালো লাগে। আইডি আপনি আপনার প্রোফাইলের লিংকটা ওই ওই আপুকে মেসেজ করেন, এই আপুকে মেসেজ অনেকবার করেন। বলা হয়েছে সবাইকে যে আপনাদের আইডির লিঙ্কটা দেন, আইডির লিঙ্কটা দেন, কিন্তু কেউ দেয় না। কিন্তু অনেকে আবার আপনাদের আইডির লিংকটা ওই আপুকে দেন, দেন না আপনাদেরকে অ্যাড করতে পারবেন না, তো অ্যাড করতে পারবেন না। আচ্ছা ওই আপুকে ফেসবুকে খুঁজে না পাইলে ওই যে আমি দিচ্ছি আপুর লিংকটা আমি আপনার সবাইকে দিচ্ছি। আচ্ছা মেসেঞ্জারে এতে দিয়ে দিচ্ছেন, তাহলে ওইখানে ক্লিক করে আপনি সবাইকে যারা যাদের যারা অ্যাড হন নাই তারা আপনাদের লিংকটা ওই মেসেঞ্জারে দেন আপুকে, তো আপনাকে অ্যাড করে দেয়। ওকে আপনাকে রিকোয়েস্ট পাঠাইছি। আপু আপনার ওই ইয়ের লিংক আরেকটু দেন। এই যে এখানে এখানে আপুকে মেসেজ করেন সবাই, যারা অ্যাড হন নাই তারা এখানে ঢুকে আপনাদের লিংকটা দেন। ক্লাস নিচ্ছে আর কি বাবা। না সবগুলো ভার্সিটির পোলাপান বুঝছো, ঢাকা ভার্সিটির পোলাপান, তারপর হচ্ছে বড় বড় ভার্সিটি আছে না, সবাই ভার্সিটির পোলাপান। হ্যালো আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি শুনতে পাচ্ছি। আচ্ছা আপনারা যারা অ্যাড হন নাই তারা কি অ্যাড হয়েছেন? আচ্ছা এখন যারা অ্যাড হন নাই তারা ওই লিঙ্কটা আপুকে দেন, উনি অ্যাড করে দেবে। আর হচ্ছে আপনাদের হোমওয়ার্কটা বুঝে নেন। হোমওয়ার্কটা কি দেওয়া হয়েছে আপনারা কি বুঝতে পারছেন? যে আপনাদের ওই যে কন্টেন্টের যে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে ওই স্ট্রাকচারটা ফলো করে আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন। আপনি সেটা স্মার্টফোন হোক বা ল্যাপটপ হোক বা আপনার যে কোনো একটা প্রোডাক্ট হোক, একটা একটা হচ্ছে ক্রিম হোক, তারপর আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে লিখতে পারেন। আপনি যদি কোনো প্রোডাক্ট খুঁজে না পান তাহলে আপনি অ্যামাজনে যাবেন, যে আমি কি প্রোডাক্ট নিয়ে নেবো, কোনো প্রোডাক্ট কিন্তু খুঁজে পাচ্ছি না, তাহলে অ্যামাজনে যাবেন। স্যার প্রোডাক্ট আইডি আমার কাছ থেকে নিতে পারে, হাজার হাজার প্রোডাক্ট আইডি আছে। হ্যাঁ হাজার হাজার প্রোডাক্ট আপনার কাছ থেকে নিতে পারে, বা অ্যামাজনে অ্যামাজনে ঢুকবেন, ঢুকার পরে দেখেন এখানে অনেক প্রোডাক্ট আছে, আপনি যে কোনো আপনি সাইকেল নিয়ে লিখতে পারেন, সাইকেল। আমাদের থেকে নিলে লাভ নাই, আমার কাছ থেকে নিলে লাভ হবে আমার। আচ্ছা যাই হোক এখানে আপনার এই অনেক প্রোডাক্ট আছে, তারপরে এখানে অনেক প্রোডাক্ট আছে, আপনি যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে ওই প্রোডাক্ট ভাই লাভ কেন? না লাভ খোঁজাই উচিত, লাভ তো আপনার হবে, আমার থেকে আপনার হবে না। লাভ তো খোঁজাই উচিত, লাভ না খুঁজলে তো হবে না, লাভ তো খুঁজতেই হবে, অবশ্যই খুঁজতে হবে। আপনি এই যে হেডফোন নিয়ে লিখতে পারেন, সাপোজ এই অবশ্যই হেডফোন অবশ্যই ভাই দয়া করে লাভ আর বেশি করে করেন ভাই। আমাজন থেকে একটা প্রোডাক্ট নিয়ে ওই আমাজন প্রোডাক্ট কিছু বুঝতে পারবে না, আর আমি যদি একটা প্রোডাক্ট দিই সেটা থেকে অনেক কিছু শিখতে পারবে। না না বুঝতে পারবো না কেন, সমস্যা কি? এই যে এখানে গেমিং হেডফোন, আপনি একটা কিওয়ার্ড তো পেয়ে গেলেন যে কি লিখবেন গেমিং হেডফোন, এখানে নিয়ে সার্চ দিবেন গেমিং হেডফোন, ঠিক আছে? দেন অনেকগুলো ওয়েবসাইট পাবেন, এই ওয়েবসাইট থেকে আপনি যে কোনো এখানে ঢুকেন, অনেকগুলো গেমিং হেডফোন আছে, যে বাংলাদেশের ওয়েবসাইট দেখা যায়, এটা bd.com। তারপর হচ্ছে এটার মধ্যে ঢুকেন, ঢুকে আপনি স্যার কন্টেন্টের সবচেয়ে আইডিয়া ভালো নেন। হয় কেউ একটা, স্যার কেউ জি একজন, সবচেয়ে ভালো হয় কেউ এক দুই ঘন্টা ভাবুক, নিজের একটা লিস্ট ক্রিয়েট করুক,
সেই রিলেটেড লেখালেখি করলে তার জন্য বেটার। আজকে তো আপনাকে এখন নিশ নিয়ে লেখালেখি করার প্রয়োজন না, এখন হচ্ছে জাস্ট আপনি কন্টেন্ট স্ট্রাকচারটা তৈরি করতে পারেন কিনা সেটা দেখার বিষয়। সেটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। আর অবশ্যই আপনারা প্রত্যেকে প্রত্যেকে একটা করে নিশ নিয়ে কাজ করবেন। আচ্ছা ঠিক আছে। ওকে, জাস্ট এইখানে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে। এটা হচ্ছে স্টার্টেক, সরি। জাস্ট এইখান থেকে আপনি প্রোডাক্টের আইডিয়া নেন। এখানে দেখেন এইটাইতেই ঢুকি, সমস্যা নাই। আচ্ছা, এখানে প্রোডাক্টের ফিচার গুলো আছে। এই একটা আপনি এখান থেকে 10টা ফিচার, 10টা হেডফোন বাছাই করেন। 10টা হেডফোন বাছাই করে এই 10টা হেডফোন নিয়ে লিখেন, দেখেন আপনার একটা কন্টেন্ট ইজিলি হয়ে যাবে। এবং এখান থেকে ছবিগুলো নিতে পারেন, নিয়ে এগুলো একটু এডিট করেন। সাপোজ একটা ছবি কেমনে এডিট করবেন সেটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের। যে এর এখানে হেডফোন নিয়ে অনেক লেখা আছে, এটি একটু ফলো করে আপনি 10টা কন্টেন্ট পড়ার পরে একটা কন্টেন্ট লিখবেন। আর এখন কন্টেন্ট লিখার আগে অবশ্যই আপনাকে একটা ছবি এডিট করতে হবে। সাপোজ ছবিটাকে আপনি এডিট করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। ছবিটা এখানে নিয়ে যাবেন, যাওয়ার পরে ক্যানভাটা লগ ইন করে নেন। নেটটা স্লো করতেছে তো, যার জন্য লগ ইন করলে একটু সময় লাগবে। আমি যেমন দেখাবো ক্যানভাতে সেম ওয়েতে করতে পারবেন নাকি ক্যানভাতে দেখাবো? ক্যানভাতে দেখান। আচ্ছা, ঠিক আছে, আমি ক্যানভাতে দেখাচ্ছি। একটাই তো সমস্যা হবে না। মানে ক্যানভাতে ওই যেগুলো আছে এক্সিটে এগুলাই আছে, বাট এগুলো হচ্ছে আমি দেখাচ্ছি, ওই ক্যানভাতে দেখাচ্ছি, এটাতেও দেখাচ্ছি। মানে একটা সিম্পল ওয়ে দেখাবো আর কি, যে এগুলো তো আপনাকে অনেক রিডিজাইন করা। রিডিজাইন করা আছে, কিন্তু ওই নেট ছবির সমস্যা হলে একটাই দেখা। ভাই ব্যাটারের শেষ নাই, সবকিছুই ব্যাটার হবে। ওটার থেকে ওটা বেটার, ওটার থেকে ওইটা বেটার। আচ্ছা, এটা আমি এখানে নিয়ে আসলাম। আসলে স্যার মাঝে মাঝে content করতে এখন আমিও বলা শুরু করছি। আচ্ছা, আমি ছবিটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি যে সাইজে ছবিটা করব সেই সাইজটা এখানে সিলেক্ট করে নেবেন। অবশ্যই আগে আপনি ক্যানভাতে করেন, ক্যানভাতে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এই সাইজটা এখানে ফিল আপ করে দিলাম, এখানে দিলাম। দেওয়ার পরে জাস্ট আমি একটা সিম্পল ওয়েতে আমি এটা কিন্তু ছবিটা এডিট করতেছি। ওই ছবিটা এখানে দিলাম, দেওয়ার পরে একটা রিসাইজ হইলো। তারপর হচ্ছে এখানে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, সাপোজ এরকম একটা রেক্টেঙ্গেল নিলাম। এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ডটা কিরকম হবে, ওইটার সাথে কালারটার সাথে মিল রেখে কিন্তু আপনি কালারটা দিতে হবে। সাপোজ এই কালারটার সাথে মিল রেখে যদি আমি এটা দিই তাহলে এটাই হবে। সরি সরি, এটা হচ্ছে আমার ছবিটা এই পাশে থাকলো। তারপর হচ্ছে এই পাশে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পরে এই পাশে আমি একটা টেক্সট দিব। সাপোজ ওই যে ছবিটা নিয়েছি সেখানে যাই, এইটা না, ছবিটা কোত্থেকে নিয়েছিলাম পাচ্ছি না। অ্যামাজন থেকে মনে হয়। স্টার্টার থেকে নিয়েছিলাম, কিন্তু ওটা কই পাচ্ছি না তো। ওটা কেটে দিছি নাকি? Shit. আমার এখানে হ্যাং করতেছে, কম্পিউটারটা অনেক হ্যাং করতেছে না। আচ্ছা, আমি অন্য কিছু দিয়ে দেখে ফেলি, সমস্যা নাই। আমি ওইখান থেকে টাইটেল নিতে চাচ্ছিলাম আর কি, যে ওই এই যে হেডফোনের যে টাইটেলটা ছিল ওই টাইটেলটা এখান থেকে নিতে চাইছিলাম। যাই হোক, আমি ওইখানে কি করবেন, আপনি ওই যে হেডফোনের যে টাইটেলটা আছে ওই টাইটেলটা বা হেডফোনের যে মডেল নাম্বারটা এখানে দিতে পারেন, যে হেডফোনের মডেলটা হচ্ছে কি H025। এটা হচ্ছে ধরেন হেডফোনের নাম্বারটা, বা হেডফোনের যে টাইটেলটা দেখা যায় সেই টাইটেলটা প্রথম দিবেন আপনি এখানে। সাপোজ এখানে হচ্ছে এটা দিচ্ছি। টাইটেল, টাইটেল ইয়ার।
জাস্ট আমি হেডফোনের যে একটা ছোট টাইটেল থাকবে, হেডফোনের যে ব্র্যান্ড থাকবে সেই ব্র্যান্ডের নামটা এখানে দিতে পারেন বা টাইটেলের নামটা এখানে দিতে পারেন। দেওয়ার পরে আপনি এখানে হচ্ছে হেডফোনের মডেলটা দিলেন, আর এটা হচ্ছে হেডফোনের টাইটেলটা, আর এখানে হচ্ছে মডেলটা। এটা আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, মডেলের কালারটা চেঞ্জ করে দেবো। মডেলের কালারটা হবে এখানে যে কালারগুলো আছে সেই কালারগুলোই মূলত কিন্তু আমি ইউজ করবো। ওকে, তারপর হচ্ছে আচ্ছা এটা এখন এখানে হেডফোনের একটা শর্ট ডেসক্রিপশন আপনি দিতে পারেন। সাপোজ এটা বর্ডারটা অন করে অফ করে দিলাম, দেওয়ার পরে এখানে একটা ট্যাগ দিলাম, text will be some text will be here, এখানে হচ্ছে 25। ওকে, একটু বড় করে দিই। হোয়াইট, জাস্ট কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন যে আসলে এখানে কনসেপ্টটা আপনি কিভাবে তৈরি করবেন। আমি এখানে একটু শর্ট ডেসক্রিপশন, ছোট একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখানে এটা দিয়ে এখানে এটা এখানে, আর এটা যে একটা লোগো আছে কিন্তু ওইখানে ছবিটা আমি ঢুকলে লোগোটা পাইতাম, ওই লোগোটা এখানে নিয়ে এসে লোগোটা নিচে নিচে দিয়ে দিতাম। যাই হোক, এটা আবার একটা ছবি হয়ে গেল, কিন্তু আমার ব্লগে পোস্ট করার মতো একটা ছবি, কিন্তু সুন্দর একটা ছবি হয়ে গেছে। বা এটা এই পাশে মিলিয়ে দিতে পারেন একবার এই কর্নার পর্যন্ত। ওকে, তারপর আর একটু ডিজাইনটা সুন্দর করার জন্য আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখান থেকে একটা নিলাম, এটা কালারটা একটু চেঞ্জ করে দিই। যেমন সাপোজ এটা কালারটা একটু এরকম দিলাম, না এটা কালারটা, এটার ব্যাকগ্রাউন্ড আছে, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলে আমি এই ডিজাইনটা করতে পারতাম। যাই হোক, এই ডিজাইনটা এখন করতে পারবো না। সাপোজ এখান থেকে একটা নেই, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা স্ক্রিনটা কি কেউ দেখতে পাচ্ছেন না? আমরা পাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না, পাচ্ছি। তাহলে আপনার নেটের প্রবলেম মেবি। পিন করেন দেখতে পাবেন। সবকিছু ঠিক না। কালারটা চেঞ্জ করে নিই, জাস্ট একটু ডিজাইনটা সুন্দর করার জন্য আর কি। আপনি একটু কনসেপ্ট এরকম করতে পারেন, কন্ট্রোল জি, তারপর হচ্ছে সরি জাস্ট হয়ে গেল, আমার ডিজাইনটা এরকম হয়ে গেল। মানে এগুলো কিন্তু ডিজাইনের মধ্যে এগুলো ইউজ করা হয়, যার ধরুন আমি ডিজাইনটা একটু সুন্দর করার জন্য কিন্তু এই কাজটা করলাম। ওকে, তো আপনারা এটা অবশ্যই পারবেন। জাস্ট একটা ছবি হয়ে গেল, আমি ছবিটা তৈরি করে ফেললাম। ওকে, বুঝতে পারছেন সবাই? মানে এই সেম কাজটা কিন্তু আপনি এত করতে পারবেন, ক্যানভাতে করতে পারবেন। এই রেক্ট্যাঙ্গলটা ক্যানভাতে নিতে পারবেন না? অবশ্যই নিতে পারবেন। ছবিটা এক সাইজে আইনে বসাইতে পারবেন ক্যানভার মধ্যে। তারপর হচ্ছে এই টাইটেলটা আপনি সেট করতে পারবেন ক্যানভার মধ্যে, এটাও লিখতে পারবেন। জাস্ট এইটা এরকম ফরম্যাট গুলা ক্যানভাতে কিন্তু রেডিমেড করা আছে, আপনি ওইখান থেকে নিয়ে আসতে পারবেন। আর এইখানে কিন্তু আমি তৈরি করলে অনেকটা সময় লাগছে, বাট আপনি কিন্তু ওইখান থেকে রেডিমেড করা আছে এইগুলো, এই ফরম্যাট গুলো আরো অনেক সুন্দর সুন্দর ফরম্যাট গুলো আছে, আপনি ওইখান থেকে এগুলো ইজিলি ইউজ করতে পারেন। ওকে, ভাইয়া কেক মানে একদিন একটু বড় ক্লাস নেওয়া যায় কি? ঠিক আছে, ক্যানভা নিয়ে একটা বড় ক্লাস নেওয়ার চেষ্টা করব। বড় ক্লাস নেওয়া যাবে না, কিন্তু ওইটা হচ্ছে মাঝে মধ্যে যখন আমরা কন্টেন্ট পাবলিশ করব তখন ওই ক্যানভা দিয়ে কাজগুলো দেখাবো। আজকে হয়তো বা নেটের প্রবলেম বা কম্পিউটারটা হ্যাং করতেছে মেবি, এই জন্যই আমি এটাতে দেখাইলাম। ওকে,
এই কাজটা তো সবাই করতে পারবেন এরকম আপনি যে প্রোডাক্টটা নিয়ে লিখবেন সেই প্রোডাক্টটা নিয়ে এরকম ছবি তৈরি করবেন। এখন আপনার কাজ হলো বাসায় বসে 10টা রিভিউ লিখবেন, 10টা প্রোডাক্ট নিয়ে রিভিউ লিখবেন, ঠিক আছে, কিন্তু 10টা প্রোডাক্ট নিয়ে 10টা ছবি অবশ্যই আপনি ইউনিক করবেন, আপনি নিজে থেকে করবেন, কোনো ফরম্যাট ইউজ করার প্রয়োজন নেই। আপনি ক্যানভার মধ্যে আপনি একটা ব্ল্যাঙ্ক পেজ দিবেন, নিয়ে ওইখানে এটা করবেন, ওকে? বা আপনি ফটোশপে পারলে ফটোশপে করেন, আপনি যদি ইলাস্ট্রেটর পারেন ইলাস্ট্রেটর করেন, আপনি যেখানে ইচ্ছা আপনি ছবিগুলো করেন। আপনি চাইলে এই ছবিটা কিন্তু আপনি ওয়ার্ডেও করতে পারবেন, বা আপনি পাওয়ার পয়েন্টে এই ছবিটা করতে পারবেন কিন্তু ইজিলি। ছবিটা করে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে, সাপোজ ছবিটা করলেন আপনি পাওয়ার পয়েন্টে তৈরি করলেন, করার পরে এটা ওপেন করবেন, ওপেন করার পরে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, যদি আপনার তো ছবি হয়ে গেল, ওকে? আশা করি সবাই এটা পারবেন। হ্যাঁ, ফটোশপে আপনি স্ক্রিনশট নেওয়ার সময় কিন্তু মাপ নিতে পারবেন। এখানে জাস্ট প্রিন্ট স্ক্রিনে ক্লিক করার পরে আপনি ওইটা কত কত সাইজের স্ক্রিনশট নিচ্ছেন সেটা এখানে দেখতে পারবেন। স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি বলেন। সাউন্ড আসছে কারো কারো কাছ থেকে, আজান পড়তেছে এটা। মাইক্রোফোন গুলো অফ রাখি সবাই। হ্যাঁ, কেউ যেন কিছু একটা বলতে চাইছিলেন, বলেন। বললাম যে ওই আপনি যে অ্যাডোবি এক্সপিরিয়ে নামাইছেন এই ভিডিও তো আবার কয়েকদিন পরে শেষ হয়ে যাবে, এটা আপনার কাছে এই ফাইলটা আছে কি? ওইটা তো আমি অনলাইন থেকে ইনস্টল করেছি, সরাসরি ইনস্টল করে নিচ্ছি ওইটা অনলাইন থেকে। আপনি এক্সডির মধ্যে একটা অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করে ওই অ্যাডোবি প্ল্যাটফর্মে একটা অ্যাকাউন্ট করলে এক্সডি তো ফ্রি, আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। অ্যাডোবির মধ্যে একটা অ্যাকাউন্ট করে ইনস্টল করে অ্যাডোবি ওয়েবসাইটে গিয়ে একটা এক্সডি ফাইল ইএক্সটি ফাইল দিবে, ওই ফাইলটি ডাবল ক্লিক করলে আপনার এটা ইনস্টল হবে। দেন আপনি ওইটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করতে হবে, লগ ইন করলে অটোমেটিক ইনস্টল হতে থাকবে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? কারো কোনো প্রশ্ন আছে বা জানার কিছু জানতে চাইলে বলতে পারেন এখন, আমরা 12 মিনিট আছি। ওই যে আপনি কন্টেন্টটা লিখতে বলেন, এটা আমরা কোথায় লিখবো? আপনি ফেসবুকে লিখে দিচ্ছেন, তাহলে আমরা কি ব্লগার ডট কমে গিয়ে লিখবো? না, আপনি ওয়ার্ডে লিখেন, এমএস ওয়ার্ডে লিখেন, বা আপনি নোটপ্যাডে লিখেন, আপনি যেখানে ইচ্ছে লিখতে পারেন। আপনি আপনার কম্পিউটার ইউজ করে আপনি যেখানে ইচ্ছে লিখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ওটা কি সেভ করে আপনাকে দেখাবো নাকি কালকে আপনি এই ফিচারের মাধ্যমে দেখবেন? না, ওইটা আপনি আপনার ব্লগে পোস্ট করে দিতে পারেন। সাপোজ আপনি কন্টেন্ট লিখলেন, লিখে ওইটা আপনার ব্লগে পোস্ট করে দিতে পারেন, বা আপনি ওটা সেভ করে রাখতে পারেন, ফাইলটা আমাকে দেখাইতে পারেন স্ক্রিন শেয়ার করে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আর অবশ্যই আপনি তো একটু আগে কাজটা ওয়ার্ডপ্যাডে করেছিলেন তাই না? হ্যাঁ, আমার এখানে যেটা আছে আমি সেটা দিয়ে চালাই দিচ্ছি আর কি, বুঝছেন? মানে আপনার কাছে ওয়ার্ড থাকলে আপনি ওয়ার্ড দিয়ে করে ফেলবেন, আপনার কাছে ওয়ার্ড না থাকলে অবশ্যই নোটপ্যাড আছে, নোটপ্যাডে করে ফেলবেন। আর না, নোটপ্যাডে হয়তো বা ছবিগুলো এডিট করে ছবি অ্যাড করা যাবে না। আচ্ছা, যাই হোক, আপনি ওয়ার্ডে করবেন, না হয়তো ওয়ার্ডপ্যাডে করবেন, না হয়তো আপনি অনলাইনে হচ্ছে এই যে আপনার কিছুই নাই তাহলে কি আপনি গুগল ডক তো বসে আছে না, গুগল ডক্সে আপনি করবেন অবশ্যই। না গুগল ডক্সে যাবেন, সরি এখানেই তো ছিল। আচ্ছা, আমি এখানেই ঢুকি। এখানে ক্লিক করবেন আপনার জিমেইলে লগ ইন থাকা অবস্থায়, দেন হচ্ছে আপনি এখানে এই যে গুগল ডক্স, এখানে ক্লিক করলে আপনি ওই যে ওয়ার্ড ফাইল পেয়ে যাবেন। ওয়ার্ড ফাইল অনলাইনে এটা লিখে রাখলেন, পরে ওই লিঙ্কটা শেয়ার করলেই হবে, আমি দেখতে পাবো। সবাই কি বুঝতে পারছেন? এখানে কেন যাব? ওয়ার্ডপ্যাড তো সবার ল্যাপটপ কম্পিউটারই আছে। হ্যাঁ, ওয়ার্ডপ্যাড তো সবার এখানে আছে। আচ্ছা, এটা হচ্ছে কি আপনি এখানে সেভ রাখতে পারলেন, আপনি লিঙ্কটা শেয়ার করতে পারবেন, সমস্যা নেই। এখানে এই যে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে ওখানে কাজ শুরু করতে পারেন। এটা হচ্ছে সেম ওয়ার্ডের মতো, ওকে? আশা করি সবাই সবাই কোনো না কোনো ওয়েতে এটা সমাধান করে ফেলবেন, কাজটা করে ফেলবেন। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? জি, ভাইয়া ওই যে এটা দেখা যায় বলছিলাম পিডিএফটা হচ্ছে গ্রুপে দেওয়া হয়েছে, তো ওই মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয়েছে। ওই যে মেসেঞ্জার গ্রুপ থেকে ডাউনলোড করে নেন আমাদের মেসেঞ্জার। জি, ওই ইয়ার ব্লগারেতে সাব মেনু কিভাবে যুক্ত করে একটু এক নজরে দেখা যেত নাকি? ব্লগারে ঢুকতে হবে তাহলে, ঠিক আছে দেখাচ্ছি।
দাঁড়ান দেখাচ্ছি আমি। আচ্ছা, এডিট করার জন্য কে বলছিলেন ভাই? ওই যে কাজটা করে দেওয়ার জন্য এই ফাইলটা অ্যাড করে আমি আম- হ্যাঁ, আমি আপনাকে মেসেজ করে দিয়েছি, আমি অ্যাটেন্ডেন্স শিটটা পেয়েছি, বাট যেখান থেকে নিব এটা পাইনি। কোন অ্যাকাউন্টটা আপনার? এটা? হ্যাঁ, উপরেরটা। আচ্ছা, এটাতে আপনি এডিট করবেন। দেখেন তো ওইটার মধ্যে আপনি অ্যাক্সেস পাইছেন কিনা, এডিটের অ্যাক্সেস পাইছেন কিনা। এডিটের অ্যাক্সেস আগে আমি কালেক্ট করে নিয়েছি আপনি যখন শেয়ার করেছিলেন, ওই যে এটা থেকে নিছেন, এটা মেবি নেন নাই। এখানে কোড দিতে হবে, রিকোয়েস্ট অ্যাক্সেস। আচ্ছা, এখানে আমি আপনাকে ওনার এডিটর সবাই এডিটর দিয়ে দিল না। আচ্ছা, কোডটা মেবি রহিম ভাইয়ের কাছে চলে গেছে। ওইটা আমি লাঞ্চের পরে করে দিব ভাই, এর মাঝে আপনি আমাকে সেন্ড করবেন। আচ্ছা, ঠিক আছে। আর এই লিংকটা দেখেন, হ্যাঁ এই লিংকটা। হ্যাঁ, এটাও লাগবে। আমি ভাই আরো একটা এসএমএস আপনাকে করেছি। ওই বিষয়টা হলো যে আপনার তো ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। হ্যাঁ। তো আমি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি নাই, বাট আপলোড, স্লাইড শো ভিডিও এইসব সম্পর্কে আমার ধারণা আছে। অনেক সময় যদি আপনি বিজি থাকেন, সময় না পারেন, আমাকে দিলে আমি করে দিতে পারি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আপনাকে দিলে তো মনে করেন আমাকে আপলোড করে দিতে হবে, তাই না? এট দ্য সেম টাইম আমি ওখানে আপলোড করে দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে, তারপরে যদি আমার সমস্যা হয় তাহলে অবশ্যই আপনাকে করানোর চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ব্লগারে যেতে হবে না? ব্লগারে আসলাম, আসার পরে এখানে কোথায় আছে দেখি মেনু বারটা, সেটা হচ্ছে সেটিং। টিমস আছে মেবি, না হয়। আচ্ছা, ওই যে সরি, এই টিমস গুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। আপনাদের ওয়েবসাইটটা দেখতে কিরকম হবে সেটা এখানে অনেকগুলো টিমস আছে, এগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করে অ্যাক্টিভ করে দিলেই আপনার ওয়েবসাইটের থিমটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সাব মেনু করার জন্য ভাইয়া, জি বলেন। পেজে গেলে আপনার নিউ পেজ আসে না। পেজে গেলে যে একটা নিউ পেজের অপশন আসবে, সেই অপশনটা। ওই যে নিউ পেজ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক হ্যাঁ, আছে। পোস্টে গেলে উপরে এই যে নিউ পোস্ট, পেজে গেলে ওই যে উপরে নিউ পেজ পাবেন। আচ্ছা আচ্ছা। আম্মা গার্মেন্ট সার্চ অপশন, যেটা সার্চ অপশন এটা হচ্ছে মোবাইলের জন্য হ্যামবার্গার পেজ। আচ্ছা, এই যে অপশনটা এখানে, যে হোম পেজে চলে আসছে। এখন আপনি পেজগুলো অ্যাড করলেই আপনার মেনুগুলো চলে আসবে এখানে। তারপর হচ্ছে এখানে আর পেজ তো মেবি নাই, যার ধরুন এখানে অ্যাবাউট মি। এখন সাব মেনুটা দেখাই দিতে হবে, মানে এমনি পেজ ক্রিয়েট করা যায়, আনা যায়, কিন্তু মানে একটা ভিডিও দেখে আর একটা সাব মেনু তৈরি করা এটা ঝামেলা মনে হচ্ছে। ঝামেলা না, হয়তো বা অপশনটা পাচ্ছি না আর কি, ওটা জাস্ট টান দিয়ে ছেড়ে দিলে সাব মেনু চলে আসবে। এই ক্ষেত্রে আপনার আমার কালকের কাজ কি আমাদের সবার? আচ্ছা, এই কাজটা আপনারা এখন তো সময় নেই, আমি দেখাবো, সমস্যা নেই। আপনি জাস্ট কন্টেন্ট রেডি করেন, কালকে ওইটা পাবলিশ করে আর দুইটা এখানে পেজ তৈরি করতে হবে। পেজ তৈরি না করলে তো আপনি সাব মেনু অ্যাড করতে পারবেন না। পেজগুলো তৈরি করে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, সাব মেনুটা আপনি হেল্প করেন। আর আজকে প্রায় সময় শেষ, আর 3 মিনিট আছে এখন। আচ্ছা, কন্টেন্ট রাইটিং করা নিয়ে বা কন্টেন্ট নিয়ে কোনো সমস্যায় পড়লে অবশ্যই গ্রুপে পোস্ট করবেন। গ্রুপে পোস্ট করলে যারা পারেন বা যারা এক্সপার্ট আছেন তারা অবশ্যই একজন আরেকজনকে সাহায্য করবেন। আর যতটুকু পারি আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব, এবং আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো, সমস্যা নেই। ওকে। আর ওই যে ইমেজ তৈরি করার সময় যদি ক্যানভা কোনো প্রবলেম হয়, ওইখানে অনেকেই আছেন ক্যানভাতে অনেক ভালো কাজ পারেন, তো আপনারা অবশ্যই তাদেরকে সাহায্য করবেন।
কোশ্চেন করলে আনসার দিতে ভালো লাগে, কোশ্চেন না করলে নিজের থেকে বলা যায় না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আর কেউ অবশ্যই সমস্যায় পড়লে অবশ্যই প্রশ্ন করবেন, সমস্যায় পড়লে অবশ্যই গ্রুপে পোস্ট করবেন, তাহলে একজনের প্রতি আরেকজনের হেল্পনেসটা অবশ্যই বাড়বে। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। ওকে। আল্লাহ হাফেজ। আপনি না পো, আপনি না পো।